তো আজকে হচ্ছে 14ই ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচে 69তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের নবম ক্লাস। তো নবম এবং সর্বশেষ বলা যেতে পারে। আপনারা অনলাইনে যারা আমাদের সাথে আছেন, যদি কথা শুনতে না পারেন আমাকে দয়া করে জানাবেন যে শুনতে অসুবিধা হচ্ছে। কথা তো শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন তো ঠিক মতো না? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, তো আমরা গতদিন শেষ করেছিলাম ঘোষণামূলক মামলা দিয়ে। ঘোষণামূলক মামলা সম্পর্কে আলোচনা করছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 আর 43 ধারায়। 42 ধারায় বলছে যে যদি কোনো আপনার যদি কোনো সম্পত্তির অধিকার থাকে অথবা পদের অধিকার থাকে এবং এই অধিকারটা ভবিষ্যতে লাভ করবেন, বিষয়টা তেমন না, এই অধিকার অলরেডি আপনার আছে। এই অধিকার থাকার পরে যদি কেউ আপনার এই অধিকারটাকে, সম্পত্তির অধিকার বা পদের অধিকারটাকে অস্বীকার করে, তাহলে আপনাকে মামলা দায়ের করতে হবে, ঘোষণামূলক মামলা। এবং এখানে আরো একটা জিনিস আমরা পড়েছিলাম যে ঘোষণামূলক মামলার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, অর্থাৎ আদালত দেখবে যে আপনি শুধু সত্য চাইছেন কিন্তু দখলে আপনি নাই, তার মানে আপনার দখলে ওই জায়গায় চাওয়া উচিত ছিল, এই জায়গায় দখলটাকে বলে আনুষঙ্গিক প্রতিকার। তাহলে ঘোষণামূলক মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকলে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, এটাই বাধ্যতামূলক। কারণ এক্ষেত্রে আদালত, আপনি যদি আনুষঙ্গিক প্রতিকার না চান, আদালত কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে মামলা খারিজ করবে না, বাট আপনি যা প্রতিকার চাইছেন আপনারে সেটা দিবেও না। তো এই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকলে যদি আপনি না চান, তাহলে আপনার মামলায় ভাই রীতি সিদ্ধ ত্রুটি আছে বলে গণ্য করা হবে, বলা হয় ফর্মাল ডিফেক্টস। ফর্মাল ডিফেক্টস, তো ফর্মাল ডিফেক্টস থাকলে আপনার প্রতিকার হলো দুইটা। এক, আপনি আর্জি সংশোধন করবেন যে ওরানার আমার ভুল হয়ে গেছে, আমি সত্য চাইছিলাম, আমার দখলও আর্জিতে অন্তর্ভুক্ত করা হোক। অথবা আপনি মামলা প্রত্যাহারের আবেদন করবেন 23 এক বিধিতে। কিসের শর্তে? পুনরায় দায়েরের শর্তে, যে প্রতিকারটা আপনি চান নাই সেটা সহ আবার পুনরায় মামলা দায়েরের শর্তে। এই হলো আপনার ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলার কোর্ট ফি হচ্ছে 300 টাকা, বাট যদি আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করেন তাহলে কোর্ট ফি হয়ে যাবে 1 ডলার। আচ্ছা, এরপরে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ সম্পর্কে আমাদের তামাদি আইনের কোনো অনুচ্ছেদে বলা হয় নাই, তো যে কারণে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ নির্ধারিত হবে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে। কত বছর? 6 বছর। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। যদি ঘোষণাটা হয় কোন দলিল জাল বলে ঘোষণার জন্য, তাহলে 92 এবং 93 অনুচ্ছেদ অনুসারে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। ওই কোর্ট ফি কিন্তু 300 টাকা। কোর্ট ফি 300 টাকা। আর এছাড়া গতদিন আমরা আর একটা জিনিস পড়েছিলাম, সেটা হলো ইফেক্ট অফ ডিক্লারেশন বা ঘোষণার ফলাফল। যে ঘোষণামূলক মামলার রায় শুধুমাত্র মামলার পক্ষগণের উপরই বাধ্যকর, অন্য কোনো ব্যক্তির উপর বাধ্যকর না। সো এটারে বলে ইফেক্ট অফ ডিক্লারেশন। এবং এই 43 ধারায় যে রায়, যে রায়টা, এই রায়টাকে বলা হয় জাজমেন্ট ইন পার্সোনাম। মানে যে আমাদের যে আদালতের রায়, এই রায়কে দুইটা ভাগে ভাগ করা যায়। এক প্রকার রায়রে বলে জাজমেন্ট ইন রেম, আর এক প্রকার রায়রে বলে জাজমেন্ট ইন পার্সোনাম। জাজমেন্ট ইন রেম, যে রায়টা শুধুমাত্র মামলার পক্ষ না সকল মানুষে মানতে বাধ্য, সেটা বলে জাজমেন্ট ইন রেম। আমরা সাক্ষ্য আইনে পড়বো, সাক্ষ্য আইনের 41 ধারায় 4টা আদালতের রায় হলো জাজমেন্ট ইন রেম: প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, ইনসলভেন্সি, অ্যাডমিরালটি। এই 4টা আদালতের রায় হচ্ছে জাজমেন্ট ইন রেম। এই যে আমাদের ঘোষণামূলক মামলা 43 ধারায় যে রায়, এই রায়টা হলো জাজমেন্ট ইন পার্সন। বুঝতে পারছেন? তো এখন আহ গতদিন এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আমরা একটু চলে আসি। দেখেন যে যে সকল ক্ষেত্রে ঘোষণা দায়ের করা যায়। তো আমরা এটা তো জানি যে ঘোষণামূলক মামলা মোটামুটি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে। একটু দেখেন, এই যে দেখেন যে দত্তক পুত্র বৈধ অবৈধ ঘোষণার মকদ্দমা, প্রতিবেশী গ্রামের বাসিন্দাদের ক্রয়ের জমির উপর দিয়ে চলাচলের অধিকার নেই মর্মে ঘোষণা, সম্পত্তি গ্রহণের অধিকারী হিসেবে ঘোষণা, মৃত পিতার সম্পত্তিতে বৈধ উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি দখলের অধিকারী হিসেবে ঘোষণা। মোটামুটি এইগুলা অনেকগুলা আছে, এগুলার বিস্তারিত পড়তে যাচ্ছি না। আপনারা জাস্ট এতটুকু জানেন যে ঘোষণা কি কি হতে পারে। ইতিবাচক আর একটা কি? নেতিবাচক। ইতিবাচক ঘোষণা, নেতিবাচক ঘোষণা। এখন গতদিন ক্লাস, গতদিন একদিন আমার গতকাল
ও আমার একজন আহ, প্রশ্ন করছে অনলাইনে, একজন প্রশ্ন করছে যে স্যার, যে ঘোষণামূলক মামলা তো সব ঘোষণার তো মানে ধরেন যদি এরকম হয় যে আমি আমার জায়গার সত্ত্ব ঘোষণা চাই মামলা করছি, তাহলে জায়গার মূল্যমান হলো এত টাকা, আমার কোর্ট ফি দিতে হবে 300 টাকা। মূল্যমান ধরেন 5 কোটি টাকা, তাহলে কোর্ট ফি দেওয়া লাগবে কত? 300 টাকা। আর 5 কোটি টাকা অনুসারে আমার ওই জায়গায় আপনার যে আদালতে মামলাটা দায়ের করা যায়, 5 কোটি টাকা মূল্যমানের মামলা করতে হবে যুগ্ম জেলা জজের কাছে। তো একজন প্রশ্ন করছে যে এইগুলা ছাড়া, যেরকম কোন পদের অধিকার নিয়ে যদি মামলা করি, পদের অধিকার মানে কি, একজন পোষ্যপুত্র এসে বলতেছে যে আমি হলাম দিনেশের পালক পুত্র, এই মর্মে ঘোষণা দেওয়া হোক, বা আমি শেখ মুজিব আদর্শ বিদ্যালয়ের হেডমাস্টার মর্মে ঘোষণা দেওয়া হোক, বা আমার ভোট দেওয়ার অধিকার আছে এই মর্মে ঘোষণা দেওয়া হোক, বা আমার এই কবরস্থানে লাশ কবর দেওয়ার অধিকার আছে এই মর্মে ঘোষণা দেওয়া হোক, তাহলে এই মামলার মূল্যমান কত হবে? এবং এই এটা কোর্ট ফি 300, বাট মামলার মূল্যমান কত? সম্পত্তি তো মূল্যমান ধরেন সোনার মূল্য জানা যায়, গাড়ির মূল্য জানা যায়, বাড়ির মূল্য জানা যায়, কিন্তু যেগুলো পদের অধিকার রিলেটেড মামলা, এই মামলার মূল্যমানটা কি হবে? তো এই মামলার আসলে সাবজেক্টিভ ভ্যালু হয় না, এটা হলো অবজেক্টিভ ভ্যালু। অবজেক্টিভ মানে হলো এই জায়গায় আপনি মূল্যমান, যে কোনো একটা মূল্যমান আপনার অনুমান করে ওই জায়গায় লিখতে হবে। আপনার অধিকার যেরকম আপনি এখানে বলতে পারেন যে আপনার মামলার মূল্যমান সর্বনিম্ন 1,000, আপনি ইচ্ছা করলে 10,000ও লিখতে পারেন, বাট এই জায়গা তো আর আপনার অ্যাড কোর্ট ফিস দেওয়া লাগবে না। যে কোনো একটা মূল্যমান আপনি নিজের মতো করে ধরে, তবে সর্বনিম্ন কত? 1,000 ধরে আপনাকে কোর্ট ফিস দিতে হবে। কত কোর্ট ফিস? ফিক্সড কোর্ট ফি কত টাকা? 300 টাকা। বুঝতে পারছেন? যেরকম আমাদের, যখন আমরা আজকেই পড়বানি একটু পরে, যে নিষেধাজ্ঞার মামলা, নিষেধাজ্ঞার মামলা কোর্ট ফিস আপনার অ্যাড কোর্ট ফিস, বাট নিষেধাজ্ঞার মামলায় আমি যখন চাইতেছি নিষেধাজ্ঞার মামলার সুট ভ্যালু লিখতে হয় ওরকম 1,000 টাকা, বা আপনি যেটা যৌক্তিক মনে করেন সেটা। এমন না যে নিষেধাজ্ঞা তো ধরেন আমি এরকম নিষেধাজ্ঞা যদি চাই যে অমুক এলাকায় যাতে স্কুল কমিটির নির্বাচন না হয় এই মর্মে আমি নিষেধাজ্ঞা চাইছি, এখন স্কুল কমিটির নির্বাচনের এই মামলা যদি আমি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করি, তাহলে এটার কি কোনো আর্থিক ভ্যালু আছে? এর নাই। তাহলে এই জায়গায় আপনার আনুমানিক একটা অ্যামাউন্টকে সুট ভ্যালু ধরে ওটার উপরে সর্বনিম্ন কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালুরম। বুঝতে পারছেন? তাহলে সব জিনিসের কিন্তু আপনার সুট ভ্যালু ওইভাবে হয় না। কিছু কিছু মামলা আছে আপনাকে ধরে নিতে হবে, যেরকম এই যে আমি বললাম যে পদের অধিকার বা নিষেধাজ্ঞার মামলা, এই ক্ষেত্রে কোর্ট ফি আপনার সর্বনিম্ন মানে কোর্ট ফি তো না, মামলার মূল্যমান আর কি। জি। তো এখন আর একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখেন, ঘোষণামূলক ডিক্রি জারি। আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম, আমরা জানি যে দেওয়ানি মামলার ক্ষেত্রে একটা মামলা আমি যখন ডিক্রি পেলাম তখন আমাকে বলে ডিক্রি তার, নাকি? ডিগ্রি পাওয়ার সাথে সাথেই কিন্তু ডিগ্রির ফল আমি ভোগ করতে পারবো না, আমাকে কি মামলা করতে হয়? জারি মামলা করতে হয়। জারি মামলা করার পরে হলো আমি ফল ভোগ করতে পারবো। তবে এই ঘোষণামূলক মামলার ডিগ্রি পাওয়ার সাথে সাথেই কার্যকর হবে, এই ডিগ্রি জারি করার জন্য আলাদা করে কোনো মামলা করা লাগবে না। তো যদি কখনো আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের মামলার ডিগ্রি, কোন ধরনের মামলার ডিগ্রি জারি করার দরকার নাই, কোন ধরনের মামলা? ঘোষণামূলক মামলার ডিগ্রি। দেখেন, তো ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার কোনো প্রয়োজন নেই, বা ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার জন্য কোনো জারি মামলা দায়ের করার প্রয়োজন নাই। এমনকি ঘোষণামূলক ডিক্রি অবমাননার জন্য আদালত অবমাননার কোনো মকদ্দমা করারও প্রয়োজন হয় না। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন, যে এনি পারসন এন্টাইটেল টু এনি, আন্ডারলাইন করেন, লিগাল ক্যারেক্টার, মানে যে কোনো ব্যক্তি যে লিগাল ক্যারেক্টার মানে আইনগত পদের অধিকারী, অর টু এনি রাইট অ্যাজ টু এনি প্রপার্টি। অ্যাজ টু এনি প্রপার্টি মানে কি? সম্পত্তির অধিকারী। মে ইনস্টিটিউট এ সুট, মামলা দায়ের করতে পারে। কোন মামলা? কত ধারায়? 42 ধারায়। ঠিক আছে। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে ঘোষণামূলক মামলা কে করতে পারে? আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিও পারে, আবার কোন সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তিও পারে, নাকি? তারপরে এখানে একটা দেখেন, যে দেওয়ানি মামলা কোনটি রক্ষণীয়? বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা, বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা, উপরে সবগুলো যে কোনো ঘোষণাই চাওয়া যায়, সেটা ইতিবাচক হতে পারে। সেটা কি বলেন? বাট আপনি ঘোষণামূলক মামলা যে কোনো কিছু চাইতে পারেন, বাট ঘোষণামূলক মামলা আপনার দেখাইতে হবে
যে আপনার হয় পদের অধিকার ছিল, না হলে কি সম্পত্তির অধিকার ছিল। তো তারপরে এখানে একটু দেখেন 4 নাম্বার প্রশ্নটা আমাদের, কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? কলেজের অধ্যক্ষ হিসেবে আপনারে অস্বীকার করতেছে, কি করতেছে, অস্বীকার করতেছে, তাহলে কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? ধরেন আমাদের এই যে যে 5ই আগস্টের ঘটনা ঘটার পরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ যে জায়গা আছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে পদত্যাগ না করে তাদেরকে যাইয়ে কি বলেন, জোর করে নামাইছে, জোর করে নামাইছে। এখন আইন আদালত তো আর এখন, যদি আমাদের সত্যি বিচার বিভাগ থাকতো বা যদি তাদের সত্যিই কোনো কাজ থাকতো, তাহলে এই জায়গায় তারা কি মামলা করলে প্রতিকার পেত বলেন তো? ঘোষণামূলক মামলা, কারণ তাদেরকে নামানোর কোন অধিকার কি বলেন নাই। দেখেন তো, বা আদালত যে প্রতিকার দেখ বা না দেখ, তাদের এই মুহূর্তে প্রতিকার হচ্ছে কি মামলা, ঘোষণামূলক মামলা। 5 নাম্বারটা দেখেন, ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়? কত টাকা? 300 টাকা। তারপরে দেখেন 6 নাম্বারটা, কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার কি থাকে, একচ্ছত্র দখল থাকে। আপনারা মানে দখল না থাকলে শুধু ঘোষণা করে লাভ নাই, দখল না থাকলে আমার ঘোষণার সাথে সাথে কি চাইতে হবে, আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলও চাইতে হবে। 7 নাম্বার প্রশ্নটা দেখি, যে এ একটি জমির বৈধ দখলে আছে, প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে, মানে গ্রামবাসী এসে বলতেছে তোমার জমির উপর দিয়ে আমার চলাচলের অধিকার আছে। এ মামলা করতে পারে কিসের বলেন, ঘোষণার। এখন যদি গ্রামবাসী এসে তার হুমকি দিত যে তোমার বেদখল করবো আমরা, এই জায়গার মালিক তুমি না, তাহলে আবার আমার করা লাগতো নিষেধাজ্ঞার মামলা। বুঝতে পারছেন? যখন জাস্ট অস্বীকার করতেছে বা কোনো কিছু দাবি করতেছে তখন হলো ঘোষণা, আর যখন ওইটা কিসে পরিণত হচ্ছে, হুমকিতে পরিণত হচ্ছে, তখন করতে হবে কি, নিষেধাজ্ঞা। আজকেই পড়বো একটু পরে। তো 8 নাম্বারটা দেখেন, কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে এই যে দেখেন জারি মামলা করতে পারে না? সত্য ঘোষণার ডিক্রি। কি ডিক্রি বলেন? সত্য ঘোষণার ডিক্রি। ধন্যবাদ। তো সেলফ প্র্যাকটিসের আমরা এখানে 2 নাম্বার প্রশ্নে যদি চলে আসি, যে প্রোভাইডেড দ্যাট নো কোর্ট শ্যাল মেক এনি সাচ ডিক্লারেশন, মানে আরো শর্ত থাকে যে কোনো আদালত এরকম কোনো ঘোষণা দিবে না হোয়ার দ্য প্লেইনটিফ, যেখানে বাদী বিং এবল টু সিক আরো প্রার্থনা করতে পারতো ফার্দার রিলিফ আনুষঙ্গিক প্রতিকার দেন এ মেয়ার ডিক্লারেশন অফ টাইটেল, সত্যার ঘোষণা ছাড়াও ওমিটস টু ডু সো, এবং সেটা করতে সে ব্যর্থ হয় বা করে না। তো সেই ক্ষেত্রে এই কথাগুলো কত ধারায় বলছে? 42 ধারায়। তো এটা যেন মনে থাকে। তারপরে দেখেন যে 4 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার অধীন কয়টি ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রির জন্য আবেদন করা যেতে পারে? কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। একটা হলো সত্ত্বের ঘোষণা, মানে মানে সম্পত্তির অধিকার, একটা হলো পদের অধিকার। ঠিক আছে। 8 নাম্বারটা দেখেন, আমাদের এখানে 8 নাম্বার প্রশ্ন, যে কোন ধরনের সম্পত্তিতে অধিকারের ঘোষণা চেয়ে আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যেতে পারে? এটা স্থাবর হতে পারে, এটা কি বলেন, অস্থাবর হতে পারে। তো এগুলা মোটামুটি আপনারা পারবেন। 11 নাম্বারটা একটু দেখেন, যে যে ক্ষেত্রে শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়া আনুষঙ্গিক প্রতিকার বা কনসিকুয়েন্সিয়াল রিলিফ, এটা বলতেন ভাই, আনুষঙ্গিক প্রতিকার বলে বাংলায়, ইংরেজিতে কনসিকুয়েন্সিয়াল রিলিফও বলে, আর একটা বলে কি ফার্দার রিলিফ, ফার্দার রিলিফ। ঠিক আছে। প্রার্থনা করতে বাদী সক্ষম সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা কি বলেন তো, বাধ্যতামূলক। আর আনুষঙ্গিক প্রতিকার মঞ্জুর করা আদালতের জন্য কি, বিবেচনামূলক। প্রার্থনা করা বাধ্যতামূলক, বাট দিবে কি দিবে না এটা তো আদালতের ব্যাপার। জি। তো তারপরে 13 নাম্বারটা একটু দেখে, এগুলা পারবেন ইনশাল্লাহ, 13 নাম্বারের দেখা লাগবে না। যেটা 18 নাম্বার প্রশ্ন একটু দেখেন। 18 নাম্বার, ক কতিপয় সুনির্দিষ্ট সম্পত্তির দখলে আছে, ক একজন ব্যক্তি যে সম্পত্তির কিসে আছে, দখলে আছে। খ দাবি করে যে সে উক্ত সম্পত্তির মালিক, এই কারণে ক উক্ত সম্পত্তি খ কে অর্পণ করবে। খ এসে বলতেছে ভাই তুমি ভালো ভালো এখান থেকে উঠে যাও, কারণ এই জমির মালিক হলাম আমি, অস্বীকার করতেছে। তো এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন প্রতিকারটি সঠিক? কি বলেন? ঘোষণামূলক মামলা দেয় বলেন তো। কখন সে নিষেধাজ্ঞার মামলা করতো, চিরস্থায়ী নিষেধাজ্ঞার? হুমকি হুমকি দিলে
মানে এই জায়গা কিন্তু খোয়া বলে নাই যে তোমারে আমি উচ্ছেদ করব, হুম। সেই কথা কি বলছে? বলছে যে জমির মালিক আমি, তুমি উঠে যাও। বুঝতে পারছেন? যদি হুমকি দিত তাহলে কি মামলা করা লাগতো? নিষেধাজ্ঞা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ধন্যবাদ। সবশেষেরটা দেখেন, এ একটি সম্পত্তির সত্ত্বের অধিকারী। সত্ত্বের অধিকারী মানে হলো মালিক। বি সম্পত্তিটির দখলে আছে, দখলে আছে কিন্তু বি, এ যদিও এ মালিক বাট দখলে আছে কে? বি। উক্ত সম্পত্তি সম্পর্কে নিম্নলিখিত কোন মামলাটি সঠিক? এ সত্য ঘোষণা এবং সম্পত্তি দখলের জন্য মামলা করতে পারে, এটাই সঠিক। শুধু সত্যের মামলা করলে হবে না। বুঝতে পারছেন? মামলা কি করতে হবে? সত্য এবং দখল একই সাথে। জি। তো এই আর কি, আর অন্যান্য যা যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। তো আমরা, এই ছিল আমাদের ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে প্রিলিমিনারিতে দুই, এক তো পাবেনই, দুই তিনও পেতে পারেন। আর জি, কোনটা ভাই? হ্যাঁ, না রিভিশন টিভিশন কে, যখন যা করা যায় সব করা যায়। মানে রিভিশন করতে চাচ্ছেন কি? আমি আপিল করবো, রিভিশন কেন? এ জায়গা তো আলাদা কোনো বিধিনিষেধ নাই। আমি যে জায়গায় আপিল করা যায় আপিল, যে জায়গায় রিভিশন করা যায় ডিভিশন। রিভিশন। ঠান্ডা লাগছে? দেখেন, এখন ঘোষণামূলক নিয়ে আপনার কোনো আছে নাকি সমস্যা? বলেন, রুবেল যেন কি জিজ্ঞাসা করছিলেন, বলেন এবার। স্যার ওই যে ইসেরটা না, এটি একটা ডিক্লারেশন, হ্যাঁ, ওটা স্যার যদি আপনার ডিগ্রি দিয়ে যদি দেয়, কোনটা ডিক্রি দিয়ে দেয়? তা প্রথম হ্যাঁ, ওই যে ঘোষণামূলক মামলার ডিক্রি দিয়ে দিছে। দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে কি স্যার ওই যে সালমান খানকে পরে এসে কি স্যার ওই ঘোষণামূলক মামলা করতে পারবে স্যার? পারবে না কেন? অবশ্যই পারবে। দিবে না। কারণ আগের মামলার রায় তো শুধু আগের মামলার পক্ষের উপরে। গেছে। সালমান খান কি আগের মামলার কোনো পক্ষ ছিল? না স্যার। গতকালের যে উদাহরণ, গতকালের মামলার প্রথম পক্ষ ছিল দিনেশ আর ক্যাটরিনা কাইফ আর দিনেশের শাশুড়ি, এই তিনজন হলো পক্ষ। ওই মামলায় কি সালমান খান কোনো পক্ষ ছিল? না। না। ছিল না। তাইলে সালমান খান ঘোষণা কেন, অন্য যে কোনো মামলা সে করতে পারে, ওই ঘোষণামূলক মামলার রায় সালমান খানের উপর বাধ্যকর না। বুঝছেন? আর আমি আপনাদের আবারও বলে রাখি, মামলা কিন্তু 42 ধারায় করে, মামলা 43 ধারায় করে না। মামলা 31 ধারায় করে, 32 33 34 ধারায় করে না। মামলা 35 ধারায় করে, 36 37 38 ধারায় করে না। মামলা 39 ধারায় করে, 40 41-এ করে না। মামলায় 12 ধারায় করে, 13 থেকে 30 পর্যন্ত করে না। করে না। বুঝতে পারছেন? তো হ্যাঁ, 19 ধারায় করে, জি। না, চিত্রে করা যায় না। তো দেখেন, রিসিভার নিয়োগ ভাই, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। রিসিভার নিয়োগ, রিসিভারের বাংলা আসলে তত্ত্বাবধায়ক। তো রিসিভার সম্পর্কে আমাদের 19 আলাদাও চাওয়া যায়। দেখেন, আচ্ছা দেখেন, কলবানি আলাদা। রিসিভার নিয়োগ দেখেন, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ধারা কত বলেন? 44। এবং আহ, আমাদের এই রিসিভার সম্পর্কে বেশ কয়েকটা আইনের বেশ কয়েকটা ধারায় বা আদেশে আলোচনা করা হয়েছে। যেরকম সুনির্দিষ্ট প্রতিকার আইনের রিসিভার সম্পর্কে আলোচনা করছে 44 ধারায়। আমরা যদি দেওয়ানি কার্যবিধিতে আসি, দেওয়ানি কার্যবিধিতে মোটামুটি রিসিভার সম্পর্কে প্রথমত আলোচনা করতে হলো আপনার, আমি যদি বলি যে ধারা হচ্ছে 94D। 94 স্মল লেটার ডি, দেওয়ানি কার্যবিধির ধারা হচ্ছে 94D। আদেশ হচ্ছে 40। আদেশ হচ্ছে 40। এছাড়া দেওয়ানি কার্যবিধির আরো একটা ধারায় রিসিভার আছে, সেটা হলো 51 ধারা। ওই যে ডিক্রি জারি, 5টি উপায় ডিক্রি জারি করা যায়, তার ভিতরে একটা রিসিভার আছে না? তাহলে রিসিভার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির ধারা আছে 94D, 51 ধারা, এবং দেওয়ানি কার্যবিধির আদেশ কত? 40। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে রিসিভার আছে কত ধারায়? সেকশন 44। তো এছাড়া যদি আমরা ফৌজদারি কার্যবিধিতে আসি, ফৌজদারি কার্যবিধিতেও বেশ কয়েক জায়গায় রিসিভার আছে। তার মধ্যে দুই জায়গার কথা বলি। একটা হলো 88 ধারা, সেকশন 88, আর একটা হলো 146, সেকশন 88 আর কত 146। বুঝতে পারছেন? তো এ হচ্ছে মোটামুটি রিসিভার। এখন প্রশ্ন এসে যায় যে রিসিভার আসলে কে? রিসিভার মামলার বাদীও না, রিসিভার মামলার বিবাদীও না। যখন একটা মামলা চলমান থাকে তখন ওই মামলার সম্পত্তি যদি আদালত ক্রোক করে, কি করে বলেন? ক্রোক করে, তখন ওই সম্পত্তি তো ক্রোক করলো। এখন
ক্রোক করা মানে কি, ওটা তো আর পক্ষগণের আহ আয়ত্তাধীনে নাই। তাহলে ওই সম্পত্তি তো আর আদালতের বিচারক সরাসরি যে পাহারা দিবে না, উনি একজন তৃতীয় কোনো ব্যক্তিকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করে, যারা বলা হয় কি রিসিভার। ধরেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ওনার যে আমাদের যে গোপালগঞ্জে যে সাবানা পার্ক আছে, সাবানা পার্ক, তো উনি তো ওই সম্পত্তি এখন বর্তমানে রিসিভার নিয়োগ করছে গোপালগঞ্জের জেলা প্রশাসককে। বুঝতে পারছেন? তো তারা এটা দেখাশোনার দায়িত্ব করে, মানে দেখাশোনার দায়িত্ব পালন করতেছে। তো যাই হোক, তো রিসিভার আসলে তাহলে এমন কোন ব্যক্তি যে মামলার কোনো পক্ষ না, বাট আদালত কর্তৃক নিয়োগকৃত, যে তত্ত্বাবধায়ক বলা যেতে পারে, যে মামলার বিবাদমান কোনো বিষয়বস্তুর কি করে দেখাশোনা করে। আর ওই পক্ষ ওই সম্পত্তির দায়িত্বে থাকলে যা যা করতে পারতো, রিসিভারও তাই তাই করতে পারে। মানে রিসিভার ওই সম্পত্তি নিয়ে মামলা করতে পারে, মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, খাজনা দিতে পারে, খাজনা উঠাইতে পারে, দেখাশোনা করতে পারে। মানে তার মালিক থাকলে যা যা করতে পারতো, মালিক হিসেবে রিসিভারও কি তাই তাই করতে পারে। তো একটু যদি আমরা পড়ি, দেখেন যে মামলা, এটা গোল্ডেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায়, এটা গোল্ডেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় রিসিভার নিয়োগ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। এখানে একটা জিনিস বিশেষভাবে মনে রাখা দরকার, যে আমাদের দেওয়ানি কার্যবিধি অনুসারে রিসিভার ডিক্রি প্রদানের আগেও নিয়োগ করতে পারে, পরেও নিয়োগ করতে পারে। বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় বলছে রিসিভার নিয়োগ করা যায় শুধুমাত্র কখন, যখন মামলা বিচারাধীন থাকে তখনই পারে। বুঝতে পারছেন? আর তার নিয়োগ, অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব 1908 সনের দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। দেওয়ানি কার্যবিধির 40 আদেশ অনুযায়ী দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করতে পারে। তাহলে আমরা যেটা জানলাম ভাই, যে রিসিভারের সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আছে 44 ধারা, দেওয়ানি কার্যবিধির আছে 94D, দেওয়ানি কার্যবিধির আছে 51 ধারা, দেওয়ানি কার্যবিধির আছে 40 আদেশ, ফৌজদারি কার্যবিধির আছে 88 ধারা, ফৌজদারি কার্যবিধির আছে কত, 146 ধারা। তো আমরা একটু যদি বিগত বছরের প্রশ্নে চলে আসি, যে রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ড্যাশ অনুযায়ী। 40 আদেশের কত বিধি? এক বিধি। তো এখানে কতগুলো কথা একটু লেখেন, সেটা হলো যে আমি ওখানেও লেখাইছিলাম যে 40 আদেশের মোট 5টা বিধি আছে। ঠিক আছে? দেওয়ানি কার্যবিধি 40 আদেশের 5টা বিধি আছে, তার ভিতরে 40 আদেশের এক বিধিতে বলছে রিসিভার নিয়োগ। রুল একে কি বলেন? অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার বা রিসিভার নিয়োগ। একটু লেখেন রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ লিখছেন? রুল 2 এ লেখেন, রুল 2 এ লেখেন পারিশ্রমিক বা রেমুনারেশন। রিসিভার পারিশ্রমিক কততে আছে? দুই। 2 বিধিতে। 40 আদেশের 2 বিধি, এক বিধিতে আছে রিসিভার নিয়োগ, 2 বিধিতে আছে পারিশ্রমিক। রুল 3 দেখেন, রুল 3-এ আছে দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্য। লেখেন না, লেখেন না কেন? যা লিখতে বলবো লিখবেন, মোবাইল লিখতে বললেও মোবাইল লিখবেন। এ জায়গায় আইসা মোটামুটি যা বলবো তাই করতে হবে। না, যার লেখা আছে তার তো লেখার দরকার নাই, কিন্তু যে নতুন বা লেখা নাই তার লিখতে হবে। দেখেন, রুল 3 কি বললেন স্যার? রুল 3-এ হচ্ছে দায়িত্ব ও কর্তব্য, রেসপন্সিবিলিটিস, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। তারপরে রুল 4-এ আছে অপসারণ বা রিমুভাল। ঠিক আছে? রুল 4-এ আছে রিসিভারের অপসারণ। রুল 5-এ লিখবেন কালেক্টর যখন রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে। রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টর রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে। জাস্ট একটু লিখলে হবে, কালেক্টর যখন রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে। এটা বলেছে 40 আদেশের কত বিধিতে? পাঁচ। 5 বিধিতে। এবং সবশেষে একটি স্টার দিয়ে লেখেন যে 40 আদেশের 1 ও 4 বিধি আপিলযোগ্য আদেশ, যদিও দেওয়ানি কার্যবিধির, বাট দেওয়ানি কার্যবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন তো, জি। তো যে কারণে লেখেন যে 40 আদেশের 1 ও 4 বিধি হলো কি বলেন? আপিলযোগ্য আদেশ। এটা 1 ও 4 বিধি আপিলযোগ্য আদেশ কেন, আমি আর একটু ব্যাখ্যা দিয়ে দিই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাদী পক্ষ রিসিভার নিয়োগের আবেদন করছে,
আদালত রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করছে, তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল। বা বাদী পক্ষ রিসিভার নিয়োগের আবেদন করছে, আদালত না মঞ্জুর করছে, তাহলে বাদীর প্রতিকার কি? আপিল। মানে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি বলেন? ঠিক একই ভাবে যে রিসিভাররা যদি অপসারণ করে, রিসিভাররে অপসারণ করলে তাহলে রিসিভারের প্রতিকার কি? আপিল। আবার অপর পক্ষ এসে দরখাস্ত দিয়েছে যে ওরা রিসিভারে অপসারণ করা হোক, সেই দরখাস্ত নামঞ্জুর করছে, তার প্রতিকার কি? আপিল। আপিল। তো এই হলো রিসিভারের আদ্যপান্ত আদ্যপান্ত। আপনি যদি রিসিভার মোটামুটি যা যা বললাম এগুলো যদি পড়েন, ইনশাল্লাহ রিসিভার থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা ঠেকাইতে পারবেন না, পারবেন ইনশাল্লাহ উত্তর করতে। এই ছিল রিসিভার। পাইছেন? তো রিসিভার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। বিথিকা বিশ্বাস, রিসিভার নিয়ে কোনো প্রশ্ন আছে? তো বিথিকা বিশ্বাসে যদি আমি একটু জিজ্ঞাসা করি, একটু আপনার জন্য কঠিন হয়ে যাবে না, তারপরেও বলেন যে রিসিভার আর কমিশনের মধ্যে পার্থক্য কি? বিথিকা বিশ্বাস। রিসিভার কমিশন তো একই জিনিস স্যার। আচ্ছা, আপনার দৃষ্টিতে, আপনার মতানুসারে রিসিভার আর কমিশন কি এক? হুম। ধন্যবাদ। আর কিছু বলবেন নাকি অন্য জায়গা যাবো? আচ্ছা, আরিফ সাহেব কি বলে? আরিফ সাহেব কি বলে যে রিসিভার আর কমিশন কি এক জিনিস কিনা? আরিফ সাহেব বলেন, সবার মতামত নিবে হবে, সমস্যা নাই। কত, কয় ফুট? একটু মানে কতটুকু, মিটার গজ না ফুট, কতটুকু বলেন? পেঁচাবেন না, পারলে বলেন, আর না পারলে অন্য জায়গা যাবো, বলেন। আপনি দুই একটা পয়েন্ট বলতে চাইলে সে ততটুকু বলেন। রিসিভার আর কমিশন নিয়োগ। আরো দুইবার এই কথা বলবেন। রিসিভার, রিসিভার আর কমিশন, অ্যাডভোকেট কমিশনার আর রিসিভার, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আরিফ সাহেব, আলামিন সাহেব, আপনারা কিছু বলবেন? মানে ওনার আলাদা কিছু আছে কিনা, ওনার মতের সাথে ইমামের নিয়তে নিয়ত কিনা, আর যদি আলাদা কিছু থাকে তাহলে আলাদা কিছু। যেটা বলছে ওটা কি ঠিক আছে? হ্যাঁ, সাথে আরো কিছু আছে, যেমন কমিশন নিয়োগ করা হচ্ছে আপনার 4টি ক্ষেত্রে। জি জি একটা হচ্ছে জবানবন্দি, সাক্ষী জবানবন্দি গ্রহণের জন্য, জি। স্থানীয় তদন্তের জন্য, আচ্ছা, ধন্যবাদ। তারপর ওটা, সংবাদের জন্য, হ্যাঁ স্ট্যাম্প রক্ষকের জন্য। হ্যাঁ আর বলছি তো। হ্যাঁ বল। আর রিসিভার নিয়োগ করা হচ্ছে তো কোনো একটা প্রপার্টির এটা তত্ত্বাবধায়ক মানে পরিচালনা করার জন্য, সম্পত্তিটা আসলে দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য, ওইখানে তার আর কোনো কাজ না। জি। আর কমিশনারের যে খরচপাতি এগুলো সাধারণত আদালত ওনাদের থেকে দেওয়া হয়, তাই তো? এর তো মানে ওই পক্ষ হ্যাঁ থেকে তো দেওয়া হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু রিসিভার নিয়োগ অনেক সময় দেখা যায় পক্ষ থেকে নেওয়া হয়, ঠিক করে দেয় আদালত, আহ, হ্যাঁ বাট ওই সম্পত্তি থেকে তো দেওয়া হয়। পারিশ্রমিকের দিক দিয়ে একই। হ্যাঁ। ওই শামীম সাহেব মোটামুটি যা বললেন, আপনারা যা বলেন সেটাই। ধরেন অ্যাডভোকেট কমিশন সম্পর্কে, অ্যাডভোকেট কমিশন মানে কমিশন নিয়োগ দেয় কখন, যে কাজটা আদালতের করার কথা কিন্তু কোনো যৌক্তিক কারণে আদালত করতে পারতেছে না, তখন ওই কাজটা আদালত একজন কমিশন নিয়োগ করে পাঠায় যে আমার কাজটা তুমি করে আসো, এবং উনি করলেও সেটা কি হিসেবে গণ্য হবে? আদালত হিসেবেই গণ্য হবে। এটা হলো কমিশন। এবং কমিশন সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধির 26 আদেশে, 26 আদেশে, এবং 75 ধারায় বলছে দেওয়ানি কার্যবিধির যে কমিশন নিয়োগ করা যায় কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে: কারো জবানবন্দি গ্রহণের জন্য, স্থানীয় তদন্তের জন্য, হিসাবের খাতা পরীক্ষার জন্য, সম্পত্তি বাটোয়ারার জন্য। ঠিক আছে? এখন এবং কমিশন নিয়োগের যে আবেদন, কমিশন নিয়োগের আবেদন এটা কোনো আপিলযোগ্য আদেশ না। আপনি কমিশন নিয়োগের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে কি? রিভিশন। কমিশন নিয়োগের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। এখন যদি রিসিভারের ক্ষেত্রে আসি, রিসিভার প্রথমত যদি বলি যে রিসিভার আলোচনা করতে কত আদেশে? 40 আদেশে। আর রিসিভার আসলে ভাই ওই কাজটা করার কথা ছিল পক্ষের, কিন্তু পক্ষর সম্পত্তি কি করা হয়েছে? প্রয়োগ করা হয়েছে, বা পক্ষের কাছে ওই সম্পত্তিটা নাই, তাহলে ওই সম্পত্তিটা দেখাশোনার জন্য একজন থার্ড পার্টির নিয়োগ করছে বা তত্ত্বাবধায়ক, সে হচ্ছে কে? তারা কি বলে? রিসিভার। আবার কালেক্টর নিয়েছেন কেন? তারা বলে হচ্ছে রিসিভার। এবং ওই রিসিভারের পারিশ্রমিক ব্যাপারটা একই, পারিশ্রমিক আদালতে নির্ধারণ করে দিবে। কমিশনারের পারিশ্রমিক যা, রিসিভারের পারিশ্রমিক মোটামুটি একই। আর রিসিভার নিয়োগের এই যে আবেদন, এর বিরুদ্ধে কি করা যায়?
আপিল করা যায়। 40 আদেশের 1 ও 4 বিধি হচ্ছে আপনার আপিলযোগ্য আদেশ। আর রিসিভার নিয়োগের ক্ষেত্রে যখন কমিশনের কথা বলি দেওয়ানি কার্যবিধিতে, কমিশনের যে স্থানীয় তদন্তের রিপোর্ট, তারপর বাটোয়ারার প্রতিবেদন, এগুলা দিতে হবে অনধিক 3 মাস, অনধিক 3 মাস। 3 মাস। কিন্তু রিসিভারের ক্ষেত্রে এরকম কোনো সময়ের কথা কিন্তু বলে না। এই তো মোটামুটি এগুলাই পার্থক্য। কালেক্টর কখনো রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবে, এটা তো পাঁচ বিধি অনুযায়ী। সেই জন্য আমি স্যার ওটা বলছি কালেক্টর। কি যে বলেন আপনি! স্যার আমার একটা লেখা হ্যাঁ। আমাদের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে। তো বিরতির পর আমরা ক্লাস শুরু করি। এখানে যে নিরোধমূলক প্রতিকার, এটা আসলে আমরা এর যখন ওই 5-6 দ্বারা যখন পড়েছিলাম তখন পড়েছি। তারপরেও দেখেন নিরোধমূলক প্রতিকার আসলে কাকে বলে। প্রিভেন্টিভ রিলিফ মানে যখন ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটার আগে যখন আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতে চান, তখন সেটাকে বলে নিরোধমূলক প্রতিকার। আপনার অসুখ এখনো হয় নাই, আগেই যদি ভ্যাকসিন নেন, তখন এটাকে বলে নিরোধমূলক প্রতিকার। তো আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছিল যে 5-এর গতে যে প্রতিকারের কথা বলা হয়েছে সেটাকেই বলে নিরোধমূলক প্রতিকার। 5-এর গতে কি বলছিল? যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে, তাকে সেই কাজ করা হতে বিরত থাকার আদেশ প্রদানের মাধ্যমে। তাহলে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা দিছে 6 ধারায়। আর নিরোধমূলক প্রতিকার কি সেটা বলছে 5-এর গ। আর নিরোধমূলক প্রতিকার কিভাবে মঞ্জুর করে এটা বাংলা এটা লেখা। বলছে 52 ধারায়। বলছে স্থায়ী অথবা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। একটু পড়ি, দেখেন যে যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যায় তা 52 ধারায়, স্থায়ী, অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53 ধারায়, এবং যে সকল ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় সেটা আছে কত ধারায়? 54 ধারায়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা 55 ধারায়, এবং যে সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না তা 56 ধারায় আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে একটু দেখি যে 52 ধারায় আসলে কি বলেছে। যে যেভাবে নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা যায়, ধারা 52 ধারায় বিধান করা হয়েছে নিষেধাজ্ঞা, আন্ডারলাইন করবেন, স্থায়ী বা অস্থায়ী দ্বারা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বলে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। তো ভাই, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়, কি কি? স্থায়ী বা অস্থায়ী। স্থায়ী এবং না চিরস্থায়ী, না কি বলেন? স্থায়ী বা অস্থায়ী। স্যার বাংলায় লেখা আছে স্থায়ী বা অস্থায়ী, আবার ইংলিশে আগে টেম্পোরারি দিয়ে তো ইংলিশটাই সঠিক। আচ্ছা, দেখেন তো জেনে রাখা ভালোতে যদি আমরা আসি যে নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকারে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা হলো সর্বোত্তম পন্থা। নিরোধমূলক প্রতিকারও যা, প্রতিরোধমূলক প্রতিকারও কি বলেন তাই। সাধারণত অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আহ দেওয়া হয় নিরোধমূলক প্রতিকার। কত ধারায় বলছে? 52 ধারায়। সুতরাং নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা হলো নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার। নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এখন আমি একটু উদাহরণে যাওয়ার আগে আমি একটু সার্বিকভাবে নিষেধাজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। আমরা যখন দেওয়ানি কার্যবিধির 39 আদেশ পড়েছিলাম তখন সকল প্রকার নিষেধাজ্ঞা নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম। আজকেও আবার একটু করতেছি। দেখেন, নিষেধাজ্ঞা এর ইংরেজি হচ্ছে ইনজাংশন। আপনারা কেউ জানো, মানে অধিকাংশ লোক দেখবেন যে যারা একটু স্বল্প শিক্ষিত বা যারা অনেক শিক্ষিত লোকও ইনজেকশন বলে। ইনজাংশন কি বলেন তো? আপনাদের জন্য ভুল না হয়, ইনজাংশন। তো ইনজাংশন এটার বাংলা হচ্ছে নিষেধাজ্ঞা। এখন নিষেধাজ্ঞা আমরা মোট যত জায়গা যত আইন আছে, মোট নিষেধাজ্ঞা সর্বসাকুল্যে যদি আমরা ভাগ করি, নিষেধাজ্ঞা হয় 4 প্রকার: স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে কি মানে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, আর একটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তো কখন কোন নিষেধাজ্ঞার মামলা করে বা কখন কোন নিষেধাজ্ঞার আদেশ দ্বারা কি করা যায় সেটা আমি একটু সামগ্রিকভাবে আলোচনা করি। প্রথমে আসি যে স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বাংলায় বলে স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ইংরেজিতে বলে পার্মানেন্ট ইনজাংশন আর পারপিচুয়াল ইনজাংশন। একই, পার্মানেন্ট ইনজাংশনও যা, পারপিচুয়াল ইনজাংশনও কি বলেন তাই। এখন যখন
আপনার কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখা যায় কিন্তু এখনো ঘটনাটা ঘটে নাই। ঘটে নাই, তখন ওই মুহূর্তে ওই ঘটনাটা যাতে না ঘটে সেই জন্য আপনাকে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে হয়। যদি ঘটনাটা ঘটে যাইতো তাহলে আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে আর কাজ হতো না। ধরেন আপনাকে একজন বেদখলের হুমকি দিয়েছে, বেদখল কি এখন হয়েছেন? না, পান নাই। তাহলে আপনি এখনো ঘটনা ঘটেন নাই, যাতে বেদখল না করতে পারে আমাকে কি মামলা করতে হবে? স্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার মামলা। আর মূল মামলা করে কি দাখিলের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। যদি এরকম হয় যে আমার পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তী প্রতিবেশী সে দেওয়াল দিচ্ছে এবং দেওয়াল দেওয়ার সময় সে একদিন আমার বলছে যে ভাই আপনার জায়গার ভিতরেও আমি কিন্তু 2 হাত পাই, তো দেওয়াল কিন্তু আপনার জায়গার ভিতরেও আমি, মানে ওই 2 হাত আমার, আমি কিন্তু ওই জায়গায় দেওয়াল দিব। তো এখনো ধরেন সে দেওয়াল দিয়ে মাত্র আসতেছে, এখনো দেওয়াল দেয় নাই। তো এই মুহূর্তে আপনি যদি চান যে তার দেওয়াল যাতে আপনার জায়গার মধ্যে না আসে, তাহলে আপনার কি মামলা করতে হবে? স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে। আপনার বাসার পাশে একজন একটা বিল্ডিং দিচ্ছে, পাইলিং করতেছে। পাইলিং করতে হলে তো মাটি টাটি অনেক খোঁড়া লাগে, এবং এমন ভাবে খুঁড়ছে যে আপনার কোনো নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। আপনার বিল্ডিং এক পাশে হেলে পড়ার সম্ভাবনা আছে। আছে ওই খোঁড়ার কারণে বা ওই পাইলিং এর কারণে। তো আপনি তার এই কাজ থামানোর জন্য কি করবে? এখনো হেলে পড়ে নাই, হেলে পড়ার কি সম্ভাবনা আছে, তাহলে আমাকে কি করতে হবে? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে। বুঝতে পারছেন? ধরেন আমাদের হিন্দু আইনে যখন কোনো স্বামী মারা যায় তখন স্বামীর সকল সম্পত্তির মালিক হয় তার স্ত্রী, বিধবা মহিলা। তো উনি এই মালিকটা হন জীবন সত্ত্বে, মানে উনি ওই সম্পত্তির অ্যাবসোলিউট ওনার না, মানে সম্পূর্ণ সত্ত্বের মালিক না। উনি জাস্ট ধরেন জমি আছে, ধান খাইলো, কিন্তু জমি বিক্রি করার ক্ষমতা ওনার নাই। তাহলে উনি বিধবা মহিলা যখন মারা যাবে তখন ওই সম্পত্তির মালিক হবে ওই যে যে স্বামীর যদি কোনো ভাই। ভাই থাকে বা অন্য কোনো স্বপিণ্ড থাকে তারা। তো ধরেন স্বামীর একটা ছোট ভাই আছে, তাহলে বিধবা মহিলা মারা যাওয়ার পরে ওই সম্পত্তির মালিক হবে কে? তার ভাই। এখন বিধবা মহিলা ধরেন স্বামী মারা গেছে, বিধবা মহিলা এখন সে করতেছে কি ইচ্ছা করে সম্পত্তির অপচয় করার উদ্যোগ নিছে, যাতে ভাইরে উনি মারা গেলে ভাই কোনো সম্পত্তি না পায়। না পায়। তাহলে এই মুহূর্তে ভাইয়ের প্রতিকার আছে কি? নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা, যাতে উনি এই সম্পত্তিগুলো কি অপচয় করতে না পারে। না পারে। বুঝতে পারছেন যে তাহলে কখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে? এখন অনেকগুলো উদাহরণ আমি দিলাম, এখন একটা উদাহরণ দিয়ে সবগুলো নিষেধাজ্ঞা বুঝাই, সবাই একটু বুঝেন। যে ধরেন আমাদের আরিফ সাহেবের বাসার পাশে উনার প্রতিবেশী সীমানা প্রাচীর দিচ্ছে, মানে দেওয়াল দিচ্ছে। এখন ওই যে একটু আগে যে কথা বললাম যে দেওয়াল দিচ্ছে, আরিফ সাহেবরে বলছে আরিফ সাহেব আপনার জায়গার ভিতরে কিন্তু আমি 2 মিটার পাবো বা 2% পাবো বলেন, এই মর্মে উনি ওই অংশটুকু দেওয়াল দেওয়ার জন্য আরিফ সাহেবের হুমকি দিছে। তো আরিফ সাহেবের তো এখন দেওয়াল দেয় না, আরিফ সাহেবের এই মুহূর্তে প্রতিকার কি মামলা দায়ের করা? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা। এখন ভাই স্থায়ী নিষেধাজ্ঞার মামলা তো করলাম, এখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে হয় আরজি দাখিলের মাধ্যমে, আর আরজিটা নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। এখন একটা জিনিস দেখেন, এই আরজি আমি দিলাম, আরজি পাওয়ার পরে সমন যাবে 1 মাসের মধ্যে, সে আবার লিখিত জবাব দিবে 2 মাসের মধ্যে, তারপরে বিচার্য বিষয় গঠন, তারপরে আবার ওই আপনার চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ 180 দিনের মধ্যে, চূড়ান্ত শুনানি শেষ করবে 180 দিনের মধ্যে, তারপরে যুক্তি তর্ক, তারপরে জাজমেন্ট, তারপরে হচ্ছে কি ডিক্রি। তাহলে এতদিন কি সে দেওয়াল দেয়া কি থেকে থাকবে? বরং সে যখন জানতে পারবে যে মামলা করছে তো উল্টো আরো কি করবে, যে দেওয়াল আমি দ্রুত দিয়ে ফেলি। তাহলে আরিফ সাহেবের চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলো, কিন্তু শুধু এটা করলেই হবে না, ওনার তো আরো দ্রুত পদক্ষেপ দরকার। বুঝতে পারছেন? তো এখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার মধ্যে এখন আমি একটা দরখাস্ত দিব আরজির সাথে সাথে, সেটাকে বলে অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমি এই দরখাস্ত যদি দেবই তাই খালি খালি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কেন করব? আমি তো সরাসরি প্রথমেই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিতে পারতাম। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিতে হলে আগে একটা মামলা চলমান থাকা লাগে। বুঝতে পারছেন? তাহলে আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার আরজি দাখিল করলাম এবং সাথে সাথে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিলাম এই মর্মে যে ইওর অনার আমার খুবই দ্রুত পদক্ষেপ দরকার, এবং তাকে আপনি অতি সত্বর এই বিষয়ে কারণ দর্শান, এবং আমার যদি এই জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা আমার পক্ষে না দেওয়া হয়
তাহলে আমার কি ক্ষতি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এবং আমার মামলা করে প্রকৃতপক্ষে কোনো লাভ নাই। এখন ভাই, অস্থায়ী নিষেধাজ্ঞা করা হয় কিসের মাধ্যমে? দরখাস্তের মাধ্যমে। আর নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? আদেশের মাধ্যমে। তাহলে মূল মামলা যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলাম, প্রতিপক্ষ পাইলো সমন। আর অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিলে প্রতিপক্ষ পাবে নোটিশ। নোটিশ পাওয়ার পরে সে আবার হাজির হবে, শুনানি হবে, তারপরে তাতেও মোটামুটি 6-7 দিনের, হ্যাঁ, খুব দ্রুত যদি হয় তাও কয় দিনের ব্যাপার? 6-7 দিনের ব্যাপার। কিন্তু তার মানে আপনার তো আরো দ্রুত পদক্ষেপ দরকার, যে আপনার হলো যে আজকে মামলা করছি, আজকালের মধ্যেই আমার যে কোনো একটা তার থামানো দরকার। তাহলে আমি প্রথমে তো করলাম হচ্ছে আপনার স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। স্থায়ী নিষেধাজ্ঞার মামলার মধ্যে আমি দরখাস্ত দিলাম কিসের? অস্থায়ী। অস্থায়ী নিষেধাজ্ঞার। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার চেয়েও আমার দ্রুত পদক্ষেপ দরকার, যে ওরে শোনার কোনো সময় নাই, ওরে না শুনেই একটা নিষেধাজ্ঞা আমার দরকার। তখন ওই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে আমি ওই আবেদন করবে যে ওনার যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমার পক্ষে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়া হোক, এবং যে যে অবস্থায় আছে সেই সব অবস্থায় থাকার নির্দেশ দেয়। এটারে আপনার হ্যাঁ, শুনেন, আমি বলবো, ধৈর্য ধরে শুনেন, আর প্রশ্ন থাকলে মনে মনে রাখেন, শুনেন, কথা বলতে দেন। তো এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার যে আবেদনটা, এটা আলাদা কোনো দরখাস্ত না। এটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের মধ্যে আমি বলি যে যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হোক। বুঝতে পারছেন? তো এই মিতা প্রশ্ন করছে যে সব কি একই দিনে? হ্যাঁ, একই দিনে করা যেতে পারে। আপনি যেহেতু আগে কোনো মামলা করে নাই, আজই দাখিল করবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা দিবেন, তারপর আদালত শুনানি করে ওই অস্থায়ী নিষেধাজ্ঞার যদি আপনি মানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চান, তখন আদালতের কাছে আমার বলতে হবে যে ইওর অনার, আমার এই মুহূর্তে যদি আপনি তাকে অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, তাহলে তো আমার দেওয়াল দেয় হয়ে যাবে, তাহলে তো আমার মামলা করে কোনো লাভ নাই, বরং এই জায়গায় আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে, ততদিন পর্যন্ত আমার পক্ষে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হোক। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাকে ইংরেজিতে বলে স্ট্যাটাস কো, স্থিতি অবস্থা বজায় রাখা। মানে যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে, ততদিন পর্যন্ত যে যে অবস্থায় আছে সে যেন সেই অবস্থায় থাকে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে কিসের মাধ্যমে? আর্জি দাখিলের মাধ্যমে। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার মধ্যে আরো দ্রুত পদক্ষেপ পাওয়ার জন্য কিসের আবেদন করি? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে কিসের মাধ্যমে? দরখাস্তের মাধ্যমে। বাট অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তেও প্রতিপক্ষের শোনা হয়, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায়ও প্রতিপক্ষের কি শোনা হয়। কিন্তু প্রতিপক্ষের না শুনে যে নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করতে পারে সেটাকে কি বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। বুঝতে পারছেন? তাহলে এখন আমার একটা জিনিস খেয়াল রাখবেন, যে অস্থায়ী নিষেধাজ্ঞার আমি যদিও উদাহরণ দিলাম যে আগে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছি, তারপর অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করছি, তার মানে এই না যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুধু চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাই করা যায়। অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যে কোনো দেওয়ানি মামলায় করা যায়, বাট একটা মূল দেওয়ানি মামলা কি থাকতে হবে? চলমান থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারবো। কিন্তু কোনো দেওয়ানি মামলা চলমান নাই, আমি কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করতে পারবো না। বুঝতে পারছেন? আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আলাদা কি কোনো দরখাস্ত দিতে হয়? না, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করি আমি কিসের সাহায্যে? ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে। এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার যে আবেদনটা করি, এটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে কি প্রতিপক্ষের শোনা লাগবে? না। এই তিনটা বুঝতেন? স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, আর কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এখন ধরেন এতক্ষণ যা বলছি সব ভুলে যান। যদি এরকম হয় যে আরিফ সাহেব একটু বেড়াতে গেছিল এবং এসে দেখলো যে উনার বাড়ির মধ্যে অলরেডি 5-6 হাত দেওয়াল দিয়ে ফেলছে, আরিফ সাহেব কোনো মামলাই করে নাই, কিন্তু ওয়াল কি দিয়ে ফেলছে, তার মানে ঘটনা কি বলেন? ঘটে গেছে। যদি ওয়াল দেওয়ার হুমকি দিত, তাহলে আমি মামলা করতাম কিসের? স্থায়ী নিষেধাজ্ঞার। কিন্তু ঘটনা তো অলরেডি ঘটে গেছে। তো ঘটনা ঘটে যাওয়ার পরে ওই ঘটনাটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য, মানে দেয়াল ভাঙার জন্য, আমি যে নিষেধাজ্ঞার মামলা করব সেটা বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, সুনির্দিষ্ট প্রতিকায়নের 55 ধারায়। এই কারণে
ঘটনা ঘটার আগে যে নিষেধাজ্ঞা হলো কি কি বলেন? স্থায়ী স্থায়ী, অস্থায়ী, অন্তর্বর্তীকালীন। বুঝছেন? মানে ঘটনা যাতে না ঘটে। আর ঘটনা ঘটার পরে কোন নিষেধাজ্ঞা? বাধ্যতামূলক। এই কারণে এই অস্থায়ী এই দুইটারে বলা হচ্ছে আপনার নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার বা নিবারণমূলক প্রতিকার বা ঋণাত্মক নিষেধাজ্ঞা। বুঝতে পারছেন? আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা যেহেতু ঘটনা ঘটে যাওয়ার পরে আমি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল মামলা দায়ের করতে হয়। বুঝছেন? তাহলে সেই ক্ষেত্রে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করে কত ধারায় ভাই? 55 ধারায়। বিস্তারিত পড়বো। তাহলে আপাতত এই ফ্যাক্টটা কি বুঝছেন যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা কখন করে? যখন কোনো ঘটনা কি ঘটে গেছে। এখন শুনেন, যদি এরকম হয়, বিষয়টা হচ্ছে এই চারটে যদি আপনি বুঝে থাকেন, যদি এরকম প্রেক্ষাপট চিন্তা করেন যে আরিফ সাহেবরে হুমকি দিছিল, তো আরিফ সাহেব স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলো। ধরেন আরিফ সাহেব স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছে, তিনি কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন নাই, বা অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করুক বা না করুক উনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা একটা করছে। তো যখন ওই চিরস্থায়ী নিষেধাজ্ঞার সমন যখন প্রতিবেশীর কাছে আসলো, তো সমন আসার পরে সে বললো যে আমি জাস্ট বললাম আর এ কত বড় সাহস মামলা করে দিয়েছিল, তো দেওয়াল আমি দেবই, দেখিও মামলা করছে, মামলা করে কিভাবে ঠেকায়। তো মামলা চলমান থাকা অবস্থায় প্রতিবেশী ধরেন ওই দেওয়াল দিয়ে ফেলছে। এখন আমরা তো জানি ভাই যে যখন ঘটনা ঘটে যায় তখন কি মামলা করতে হয়। বাধ্যতামূলক। এখন আমি তো অলরেডি মামলা একটা করছি, সেটা কি স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, যাতে না ঘটে, কিন্তু ঔষধ খাওয়া অবস্থায় আমার রোগ হয়ে গেছে। মানে তাহলে আমার কি হবে? মানে আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছিলাম, কিন্তু মামলা করার পরেই ঘটনা ঘটে গেছে, তাহলে এখন কি আমার আলাদা কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা লাগবে কিনা? না। শুনেন, তো এক্ষেত্রে আমার আলাদা করে মামলা করা লাগবে না। ওই মামলার মধ্যে আমি অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার দরখাস্ত দিব। কি বলেন, এটার নাম কি? অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো এই অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আপনারা মোটামুটি এই কোন বইতে পাবেন না। এটা হলো বিচারিক আদালতের নজির অনুসারে বিচারপতি হামিদুল হকের বই পড়বেন, আমরা তারের বইতে বলা আছে উচ্চ আদালতের নজিরে যে যখন মামলা চলমান থাকা অবস্থায় কোনো ঘটনা কি ঘটে যায়, তখন ওই ঘটনাটাকে মানে ওই দেয়ালকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমার আলাদা করে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আর্জির মাধ্যমে মামলা দায়ের করার দরকার নাই। বাট আমি বাধ্যতামূলক অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কি দিব? দরখাস্ত দিব। কোন মামলায়? ওই মামলায়। ওই স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে। বুঝতে পারছেন? তার মানে এতটুকু আমরা বুঝতে পারলাম যে অস্থায়ী মানে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, সরি, এটা মূল মামলা আকারেও করা যায়, আবার কি দরখাস্ত আকারেও করা যায়। বুঝতে পারছেন? যখন অলরেডি একটা মামলা চলমান আছে, কোনো ঘটনা ঘটে গেছে, তখন আমি করব অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার দরখাস্ত। আর যখন অলরেডি ঘটনা ঘটে গেছে, আমি কোনো মামলাই করি নাই, তখন আমি শুধু করব কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল মামলা। এতটুকু যা বুঝাইলাম, অনলাইন অফলাইন বুঝতেন কিনা? কোনো প্রশ্ন থাকলে এতটুকু থেকে করতে পারেন। এ হলো নিষেধাজ্ঞার মূল কথা। এখন হলো আমরা বইতে সব বুঝে যাবেন। বলেন বুঝতে পারছি স্যার। কি ভাই? জি। তো দেখেন, আমরা একটু পড়া শুরু করি। তো উদাহরণ পড়ি। আচ্ছা, এখানে ওই যে নিরোধমূলক প্রতিকারের একটা উদাহরণ ছিল, উদাহরণটা একটু পড়ি। ক বি এর সাথে এই মর্মে চুক্তি করে যে সে বি এর কোম্পানিতে চাকরিতে যোগদানের তারিখ হইতে পরবর্তী 3 বছরের মধ্যে অন্য কোনো কোম্পানিতে যোগদান করবে না। সে বলছে যে পরবর্তী 3 বছর আমি অন্য কোনো কোম্পানিতে চাকরি করব না। এই সময়ের ভিতরে ক যেন অন্য কোম্পানিতে যোগদান না করে, তা থেকে তাকে বিরত রাখতে বি আদালতে নিরোধমূলক প্রতিকার নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। বুঝতে পারছেন? যাতে সে অন্য কোম্পানিতে কি। পড়াশোনা করতে পারে। আচ্ছা, আকিনুর সাহেব বলেন তো, যদি এরকম হয় যে সে আহ বলছিল যে 3 বছর অন্য কোনো কোম্পানিতে চাকরি করবে না, কিন্তু জানা গেল সে অন্য একটা কোম্পানিতে অলরেডি জয়েন করে ফেলছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন আকিনুর সাহেব? কোন নিষেধাজ্ঞা? আপনারা হিন্টস দেই, ঘটনা ঘটে গেছে, কোন নিষেধাজ্ঞা বলেন? হ্যাঁ রুবেল,
যখন সে যোগদানের জন্য মানে চেষ্টা মানে না করতে পারে, ঘটনা ঘটার আগে হইলে কি নিষেধাজ্ঞা করতাম, স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী বা চিরস্থায়ী। কিন্তু যখন সে অলরেডি একটা কোম্পানিতে যোগদান করে ফেলছে তখন আমার কি মামলা করতে হবে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, নিষেধাজ্ঞার প্রকারভেদ আসেন। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3 ধরনের নিষেধাজ্ঞার কথা বলছে। এক হলো অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন, স্থায়ী নিষেধাজ্ঞা বা পারপিচুয়াল ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন। আমি এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো আলোচনা করলাম এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, আপনার লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসে। ওই যে বিস্তারিত একটা বর্ণনা দেবে, অমুক অমুকের মধ্যে এই নিয়ে ঝামেলা চলতেছে, সেই স্থায়ী নিষেধাজ্ঞার মামলা একটা করে দিছে, মামলা চলমান থাকা অবস্থায় তারা বেদখল করছে, বা মামলা চলমান থাকা অবস্থায় দেয়াল দিয়ে ফেলছে। এখন এর প্রতিকার কি আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা দেখি যে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায়। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায় অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞাকে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথমে আমরা দেখি অস্থায়ী নিষেধাজ্ঞা, এটাকে ইংরেজিতে বলে কি, টেম্পোরারি ইনজাংশন। অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন নিষেধাজ্ঞা, আন্ডারলাইন করবেন, যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা তাহলে বলবৎ থাকে কত সময়, আদালতের পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত। এটা মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, এট এনি পিরিয়ড অফ সুট মঞ্জুর করা যেতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা এমনকি আপিল পর্যায়েও দিতে পারে, বুঝতে পারছেন? এবং যদি কখনো পরীক্ষায় বলে যে অস্থায়ী নিষেধাজ্ঞা তামাদি মেয়াদ কতদিন, কোনো তামাদি মেয়াদ নাই। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন তো করা হয় মামলা চলমান সময়, যে কোনো সময় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যাবে। তবে এটা কিভাবে মঞ্জুর করা হবে, তার দেওয়ানি কার্যবিধির 39 আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা বলছে শুধু কত ধারায়, 53 ধারায়। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কিভাবে, মঞ্জুর করবে না না করবে, ভঙ্গ করলে কি হবে, তারপরে ভঙ্গ করলে কি কি মানে কি কি প্রতিকার আছে না না আছে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার আছে, এ টু জেড এইগুলো সবকিছু আছে দেওয়ানি কার্যবিধির কততে, 39 আদেশে। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো মকদ্দমার পক্ষদ্বয়ের মধ্যে বিরোধীয় বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতি, আন্ডারলাইন করেন, স্থিতি অবস্থা বজায় রাখা। এখন দেখেন আমরা চলে আসি চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপিচুয়াল ইনজাংশন। যে নিষেধাজ্ঞা মকদ্দমার শুনানির পর মকদ্দমার গুণাগুণের উপর ভিত্তি করে গোল দিবেন ডিক্রি দ্বারা মঞ্জুর করা হয়। মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা তো স্থায়ী কিসের মাধ্যমে, আর্জির মাধ্যমে, আর মঞ্জুর করা হয় কিসের মাধ্যমে, ডিক্রির মাধ্যমে। এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বহাল থাকবে ভাই, চিরকাল। কতকাল, চিরকাল। তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলে। তো জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি যে নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে নিষেধাজ্ঞার মাধ্যমে, এটা আমরা জানি। তারপরে দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা হলো নিরোধমূলক প্রতিকার, কারণ এমন নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো পক্ষকে কোনো কাজ করতে কি রাখা হয়, বিরত রাখা হয়। আন্ডারলাইন করবেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিরোধমূলক প্রতিকার না, বরং আদেশাত্মক প্রতিকার। তো যদি আপনাকে বলে যে কোনটি আদেশাত্মক নিষেধাজ্ঞা, বলেন তো কোনটা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। কারণ বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো ব্যক্তি সে যে কাজ করতে বাধ্য তাকে করতে আদেশ দেয়া হয়, কোনো কাজ করা হতে বিরত থাকার জন্য না। দেয়াল দিছে ভেঙে ফেলো, ভেঙে ফেলো, এটাই হলো কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। হুমকি দিছো দেয়াল যাতে দিতে না পারো, এই মর্মে হচ্ছে কি স্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যেতে পারে, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার শুনানির পর মঞ্জুর করা হয়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় দেওয়ানি কার্যবিধি দ্বারা বা দেওয়ানি কার্যবিধির 39 আদেশ দ্বারা। অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্লাস মঞ্জুর দুইটাই সুনির্দিষ্ট প্রতিকার। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধিরে লাগতেছে না, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে, কিন্তু মঞ্জুর করতেছে কততে, দেওয়ানি কার্যবিধিতে। আর অন্তর্বর্তীকালীন কোন নিষেধাজ্ঞার নাম গন্ধ সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার সংজ্ঞাও দেওয়ানি কার্যবিধিতে নাই। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা সম্পর্কে জাস্ট একটু বলা আছে দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 5 ক বিধি। 39 আদেশের কত, 5 ক। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু পড়ি, দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 52 ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান আছে, কোন প্রকার, নিরোধমূলক। প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে কি দ্বারা, নিষেধাজ্ঞা দ্বারা। তো প্রশ্ন মোটামুটি এগুলা পারবেন। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা একটু দেখেন।
সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর গোল দিবেন তৃতীয় অংশে নিম্নলিখিত কোনটি নিয়ে আলোচনা করা হয়েছে? কোনটি নিয়ে? নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। এটা তৃতীয় অংশ, নরমালি আমরা ওই জায়গায় পড়ি নাই। এমনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট অংশ কয়টা এটা তো মনে আছে? 3টা। তাহলে এই যে সব শেষের যে অংশ, তৃতীয় অংশ, এখানে বলছি নিরোধমূলক প্রতিকার। তো এখানে মোটামুটি যা আছে, প্রশ্নগুলো আর আমি পড়তেছি না, এগুলা ইনশাল্লাহ পারবেন। সরাসরি আমরা চলে আসি। দেখেন একেবারে সব শেষের প্রশ্নটা একটু দেখেন, 17-18 এই দুইটা প্রশ্ন একটু পড়ি। চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়। আমি একটু আগে বললাম যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হোক বা নিয়ন্ত্রণ হোক, চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনই এনাফ। বুঝতে পারছেন? আর অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় কোনটা? দেওয়ানি কার্যবিধি 1908 দ্বারা। আচ্ছা, এখন আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, দেখেন আন্ডারলাইন করবেন, এবং এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, এটা যদি আমরা একটু পড়ি, যে আদালত 54 ধারার অধীন বাদীর অনুকূলে বিদ্যমান কোনো বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এমন ধরনের বাধ্যবাধকতা যদি, আন্ডারলাইন করবেন, চুক্তি হতে সৃষ্টি হয়, তাহলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2য় অধ্যায় অনুযায়ী প্রতিকার দিবে। মানে যদি কোনো বিষয় চুক্তি রিলেটেড হয়, আমরা তো মনে আছে কিনা আপনার যে চুক্তি ভঙ্গ হলে কয় ধরনের মামলা করা যায়? 4 ধরনের না ভাই? কার্য সম্পাদন, ক্ষতিপূরণ, চুক্তি রদ, আর একটা কি? নিষেধাজ্ঞা। আচ্ছা, তো এখানে বলতেছে যে যদি কোনো ঘটনা চুক্তি রিলেটেড হয়, তাহলে আদালত 2য় অধ্যায়, 2য় অধ্যায় হলো ওই যে 12 ধারা, 12 ধারা অনুসারেও প্রতিকার দিতে পারে। উদাহরণ দেখেন, ক খকে কিছু জমি ভাড়া দিয়েছে এবং সেখান থেকে বালু উত্তোলন করবে না বলে চুক্তি করেছে। বলছে যে জমি ভাড়া দিয়েছি, বাট তুমি এখান থেকে কোনো বালু উত্তোলন করবা না। চুক্তি ভঙ্গ করে খ যেন বালু না তুলতে পারে, তা থেকে বিরত থাকতে ক চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করতে পারে। তো এখন আমরা চলে আসি ভাই, যে 54 ধারার অধীন গোল দিবেন 5টা ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। কয়টা ক্ষেত্রে? 5টা। যখন বিবাদী বাদীর সম্পত্তি ব্যবহার বা উপভোগের অধিকারে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি দেয়, তখন আদালত নিম্নলিখিত ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তো আমাদের এই 5টা ক্ষেত্রের মধ্যে 4টা ক্ষেত্র হুবহু 12 ধারার মতো। 12 ধারার 4টা ক্ষেত্র কি ছিল? যে ক্ষেত্রে ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, তারপরে অর্থ দ্বারা ক্ষতি নির্ণয় করা সম্ভব নয়, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নাই। এই 4টা। আর এখানে এক্সট্রা একটা যোগ হচ্ছে, সেটা হলো মকদ্দমার কার্যধারার বহুত্ব নিবারণের জন্য। এই যে দেখেন, আমরা একটু পড়ি, যে যেখানে বিবাদী বাদীর সম্পত্তির কি জিম্মাদার। তারপরে দেখেন, যেখানে বাদীর অধিকারে হস্তক্ষেপের কারণে যে প্রকৃত ক্ষতি হয়েছে বা হবে তা নির্ধারণের কোনো মানদণ্ড নেই। যেখানে হস্তক্ষেপ এমন যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হবে না। যেখানে এমন হস্তক্ষেপের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে ক খ গ ঘ, এই 4টা হুবহু কিসের মতো? 12 ধারা। লাস্টেরটা একটু আলাদা, যেখানে বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা প্রয়োজন। বিচারিক কার্যধারা মানে হচ্ছে একই বিষয় নিয়ে যদি একাধিক মামলা হয়, তাহলে এটারে বলে বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণের জন্য, যাতে একই বিষয় নিয়ে একাধিক মামলা না হয়। ঠিক আছে? এই মর্মেও আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এখন আমরা একটু যদি দেখি যে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের সাথে চিরস্থায়ী নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক আছে কিনা একটু যদি দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য 54 ধারার ক থেকে ঘ পর্যন্ত উল্লেখিত শর্ত এবং চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য 12 ধারার ক থেকে ঘ পর্যন্ত উল্লেখিত শর্তসমূহ কি? একই। কারণ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে যেমন চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়ের করা যায়, ঠিক তেমনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমাও দায়ের করা যায়। যদি আপনি চুক্তিতে উল্লেখিত বাধ্যবাধকতা পালনে কোনো ব্যক্তিকে বাধ্য করতে চান, তাহলে চুক্তি বলবৎকরণের মকদ্দমা দায়ের করতে হবে। মানে যে শর্ত ভঙ্গ করছে তারাই দিয়ে আমি সেই কাজই করাইতে চাই, তাহলে আমাকে মামলা করতে হবে কত ধারা? 12 ধারা। আর কিন্তু আপনি যদি চুক্তিতে উল্লেখিত কোনো বাধ্যবাধকতা ভঙ্গকারী কোনো পক্ষকে কোনো কার্য করা হতে বিরত রাখতে চান, বাট আপনি যদি কাউরে কোনো কাজ করা হতে কি বিরত রাখতে চান, তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করতে হবে। এই কারণে 12 ধারার শর্ত সমূহ
এবং 54 ধারার ক থেকে খ পর্যন্ত উল্লেখিত শর্তসমূহ কি বলেন? একই। একই। তো কোনো বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে স্থায়ীভাবে বিরত রাখতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, এবং এমন বাধ্যবাধকতা চুক্তি হতে সৃষ্টি হতে পারে, বা আইন দ্বারা সৃষ্টি হতে পারে, বা ট্রাস্ট হতে বা টর্ট হতে সৃষ্টি হতে পারে। এমন বাধ্যবাধকতা চুক্তি হতে সৃষ্টি হলে, অর্থাৎ চুক্তিতে উল্লেখিত কোনো বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারেন, এবং এই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2য় অধ্যায় উল্লেখিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎ সম্পর্কিত বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। এত কথা বলার কারণ নাই, মূল কথা হলো আপনি যেমন প্রতিকার চান সেরকম মামলা করতে হবে। যদি আপনি তারে দিয়ে সেই কাজ অবশ্যই করাতে চান তাহলে কি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর যদি সে তারেও কোনো কাজ করা হতে বিরত রাখতে চান তাহলে হচ্ছে কি নিষেধাজ্ঞা। উদাহরণে চলে আসি, দেখেন যে উদাহরণ, এ বি কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে, বি সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন বা উত্তোলন না করার জন্য চুক্তিবদ্ধ হয়। সে বলছে যে আমি এই জমি থেকে কোনো বালি বা নুড়ি পাথর উত্তোলন করব না। বি কে চুক্তি লঙ্ঘনমূলক খনন কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। এখন এটা একটু গুরুত্বপূর্ণ ভাই, দেখেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় বাদীর কি কি প্রমাণ করতে হবে। বাদীর কোনো আইনগত অধিকার লঙ্ঘন, যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকার, ভোগদখলের অধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার আন্ডারলাইন করেন হুমকি প্রদান করে, তখন আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। কি নাই আপনাদের? তারপরে দেখেন বাদীর অনুকূলে বাধ্যবাধকতা, সকল প্রকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরে 54 ধারা আদালতকে ক্ষমতা দেয়নি। শুধুমাত্র বাদীর অনুকূলে বা বাদীর ব্যক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘন করা হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। মানে যেখানে বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আদালত কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বাদী অবশ্যই প্রমাণ করবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2 ধারায় সংজ্ঞায়িত বাধ্যবাধকতা অব্লিগেশন লঙ্ঘন করা হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা মঞ্জুর করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরের পয়েন্টটা দেখেন, তাহলে এখানে 2 হবে না 3 হবে? 2 কেটে 3 দিতে হ্যাঁ 3 ধারায় লেখেন। তো দখল দেখেন, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সকল সংজ্ঞা দিছে কত ধারায়? 3 ধারায়। আচ্ছা, সম্পত্তির ক্ষেত্রে বাদী অবশ্যই আন্ডারলাইন করেন তার একচেটিয়া দখল প্রমাণ করবে। যদি বাদী সম্পত্তির দখলে থাকে তাহলে শুধুমাত্র চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা রক্ষণীয়। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় বাদীর সম্পত্তির মালিকানা প্রয়োজন না, কি প্রমাণ প্রয়োজন? দখল। আপনি মালিক আছেন বাট দখলে নাই, তাহলে আপনি কেমনে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, মানে তাহলে আপনার বেদখলের হুমকি কিভাবে দেবে? আপনি তো অলরেডি বেদখল হয়ে আছেন। বুঝতে পারছেন? তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় আমার কোনটা অবশ্যই প্রমাণ করতে হবে? দখল। মালিকানা হচ্ছে করলে ভালো, না করলে সমস্যা নাই, বাট আমার অবশ্যই দেখাইতে হবে কি দখল। তামাদি মেয়াদ স্যার একটা দেখেন। প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার বলো। স্যার হচ্ছে এই দখলের ক্ষেত্রে দেখা যায় যে ধরেন যে আমার একটা ফ্ল্যাট আছে, হ্যাঁ, বা হচ্ছে যে আমার একটা ল্যান্ড আছে, কিন্তু আমার তো হচ্ছে ইয়া নাই, দলিল নাই, বা আমি মালিকানা নাই, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে স্যার আমি দখলে আছি, কিন্তু যখন এই নিষেধাজ্ঞার মামলাটা করতে যাব স্যার, তখন কি আমার ওই যে মালিকানার জন্য কোনো পেপারস সাবমিট করতে হবে? আপনার যদি কিছু থাকে তাহলে সাবমিট করবেন, আর যদি না থাকে, যে আপনি দীর্ঘদিন যাবত যে দখলে আছেন, সাক্ষী দ্বারা প্রমাণ করতে হবে যে আমি দখলে আছি, আমার বেদখল করার হুমকি দিছে। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো এখন দেখেন তামাদি মেয়াদ দেখেন। তামাদি মেয়াদ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ বলতেন 6 বছর। মোকদ্দমা দায়েরের কারণ উৎপত্তি হওয়ার তারিখ হতে 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই 6 বছরটা হলো 120 অনুচ্ছেদ। লেখেন কত অনুচ্ছেদ? 120 অনুচ্ছেদ। 120 অনুচ্ছেদ। কোর্ট ফি লেখেন, অ্যাড বলেন কোর্ট ফি। স্থায়ী নিষেধাজ্ঞা বলেন, মানে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলেন, কোর্ট ফি কত? অ্যাড বলেন কোর্ট ফি। তো আমরা 1 নম্বর প্রশ্নটা একটু দেখি। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞার দাবি করা যেতে পারে? যে ক্ষেত্রে বিবাদী বাদীর পক্ষে সম্পত্তির কি বলেন জিম্মাদার এবং বাদীকে সম্পত্তি ভোগে বাধা দেয়। আমরা 55 ধারায় চলে আসি ভাই। 55 ধারা দেখেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
আখিনুর সাহেব কখন করে বলেন তো, মামলা করে কখন? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা কখন করে আখিনুর সাহেব? যখন ঘটনা কি ঘটে গেছে তখন করতে হয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা। বিমল সাহেব, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কি মূল মামলা আকারে করা যায় নাকি দরখাস্ত আকারে করা যায়? সঞ্চিতা কি একমত? মূল মামলাও করা যায়, দরখাস্ত করা যায়। যখন অন্য কোনো মামলা চলমান আছে তখন যদি ঘটনা ঘটে যায় তখন করতে হবে কি? তখন করতে হবে দরখাস্ত, ঠিক আছে। আর যখন কোনো মামলাই করেন নাই তখন করতে হবে কি? বুঝছেন? আচ্ছা, আমরা একটু পড়ি যে কোনো কাজ করতে কোনো ব্যক্তির যে বাধ্যবাধকতা আছে তাকে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে যদি কোনো নির্দিষ্ট কাজ করাতে বাধ্য করা প্রয়োজন হয় তখন আদালত উক্ত ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক। যে কোনো নিষেধাজ্ঞাই মঞ্জুর করা বা না করা আদালতের কি বিবেচনামূলক ক্ষমতা। তামাদি মেয়াদ দেখেন ওই একই, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 120। এবং কোর্ট ফি লেখেন অ্যাড ভ্যালিরাম কোর্ট ফি। কোর্ট ফি কত? অ্যাড ভ্যালিরাম কোর্ট ফি। আমরা সেলফ প্র্যাকটিসের 8 নাম্বার প্রশ্নটা একটু দেখেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি বিবেচ্য বিষয়? দখল, সত্ত্ব, বেআইনি দখল, সবগুলো কোনটি বলেন তো? দখল। দখল। 9 নাম্বার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষার মানে আমাদের 54 ধারার সরাসরি উদাহরণ দেখেন। ক খকে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে খ সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন বা উত্তোলন না করার জন্য চুক্তিবদ্ধ হয়। খকে উক্ত লঙ্ঘনমূলক খনন কাজ হতে বিরত রাখার উদ্দেশ্যে ক নিম্নলিখিত কোন মোকদ্দমা দায়ের করে বলেন? দায়ের করতে পারে বিরত রাখার উদ্দেশ্যে হলে কি? স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞা। তারপরে 10 নাম্বারটা দেখেন, এ ও বি তার সন্তানদের নামে একটি সম্পত্তির নাম জারি করে, মিউটেশন করে, ঠিক আছে। এ তারপর উক্ত সম্পত্তি সি এর নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। বি এ কে বিক্রয় হতে বিরত রাখার জন্য, আন্ডারলাইন করেন, বিরত রাখার জন্য নিম্নের কোন ধরনের মোকদ্দমা দায়ের করতে পারে? বিরত রাখার জন্য কি মামলা করবে? স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, ঠিক আছে। এখন আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, সেটা হলো আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারা, যে সকল কারণে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করা যায় না। আহ ধারা কত? 56 ধারা। মানে কোন কোন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রদান করবে না, when injunction cannot be granted। হ্যাঁ, নিষেধাজ্ঞার মামলা তো যে কেউই করতে পারে, বাট আদালত এই 11টা ক্ষেত্রে 56 ধারায় কয়টা ক্ষেত্র আছে? 11টা ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। একটু পড়ি দেখেন, এটা আমাদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্লাস এই যে যে আপনার আমাদের যে পড়া মানে প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। দেখেন যে কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারা আলোচনা করা হয়েছে। 56 ধারা অনুসারে গোল দিবেন 11টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে পারে। 56 ধারা নীতি স্থায়ী এবং অস্থায়ী উভয় নিষেধাজ্ঞার ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আদালত স্থায়ী বা অস্থায়ী যে নিষেধাজ্ঞাই মঞ্জুর করুক না কেন সেক্ষেত্রে 56 ধারার বিধান অবশ্যই পালন করবে। 54 ধারায় উল্লেখিত যে সকল শর্তে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় সেই সকল শর্তসমূহ এবং 56 ধারায় উল্লেখিত যে সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে সেই সকল শর্তসমূহ একত্রে করতে হবে। আমরা সরাসরি এখানে চলে আসি, যদিও উনি নতুন বইটা আবার লেখছে যে এটা শুধু স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য না, বাট অ্যাকচুয়ালি স্থায়ী অস্থায়ী উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, নিষেধাজ্ঞার ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে 1 নাম্বারটা দেখেন, এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন কোন বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য কোন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আপনি একটা আদালতে একটা মামলা করছে, এখন ওই মামলার বিচার স্থগিত করার জন্য কোনো মামলা কি করা যাবে না, মানে নিষেধাজ্ঞা মঞ্জুর করে ওই মামলার কার্যক্রম স্থগিত রাখা যাবে না। কিন্তু এই ধারার অধীন বিচারিক কার্যক্রমের গোল দেবেন পুনঃপৌনিকতা, এটা একটু গোল দেন।
পৌনিকতা রোধ করার জন্য বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। রেস সাবজুডিস রেস সাবজুডিস জি, মানে এক জিনিস বারবার করছেন, একই বিষয়ে মামলা কয়টা হয়েছে? একাধিক। একাধিক রেস সাবজুডিস আরে বাবা উনি হচ্ছে রেস জুডিকাটা তো এই জায়গায় আসলে ওই উনি ভুল লেখছে, এই কারণে আমি একটু কনফার্ম হয়ে লাগাম, ভাষাটা হবে পৌনপুনিকতা, পুনঃপৌনিকতা না। বুঝতে পারছেন? পৌনপুনিকতা মানে হলো, মানে একই বিষয় নিয়ে যদি একাধিক মামলা হয় তখন পৌনপুনিকতা রোধ করার জন্য বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। ওই যে রেস মানে রেস সাবজুডিস, একই বিষয় নিয়ে যদি একাধিক মামলা হয় তাহলে ওই আহ পরবর্তী মামলাগুলো স্থগিত স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তারপরে দেখেন, যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সেই আদালতের অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আপনি নিষেধাজ্ঞা যদি দেওয়ানি আদালতের কাছে চান, তাহলে দেওয়ানি আদালত উনি যার কাছে যাইতেছেন উনার যদি অধীনস্থ কোনো আদালত থাকে সেইটা উনি নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু দেওয়ানি আদালত কিন্তু ফৌজদারি আদালতে নিষেধাজ্ঞা দিতে পারবে না পারবে না। বুঝতে পারছেন? বা দেওয়ানি আদালত হাইকোর্টের কোনো বিষয়ে নিষেধাজ্ঞা দিতে পারবে না পারবে না। যেমন দেওয়ানি আদালত কর্তৃক মঞ্জুরকৃত কোনো নিষেধাজ্ঞা হাইকোর্টে কোনো কোম্পানি বিলোপ সাধনের বিচারাধীন কার্যক্রমকে প্রভাবিত করে না। সমান এখতিয়ার সম্পন্ন, আন্ডারলাইন করেন, সমান এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে বিচারাধীন কোনো মোকদ্দমা স্থগিত করার এখতিয়ার একে অপরের নাই। মানে একজন গোপালগঞ্জের সহকারী জজ, কোটালীপাড়া সহকারী জজ আদালতের কোনো মামলার বিচার স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না, কারণ দুইজনের পাওয়ার কি বলেন? সমান। জি। কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আমি যদি বলি যে ইওর অনার আমার নিষেধাজ্ঞার ডিগ্রি চাই, রুবেল যাতে কোনোদিন থানায় যাইতে না পারে, রুবেল যাতে কোনোদিন মামলা করতে না পারে, ওই যে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা আছে, এরকম কোন নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের কাছে যাবে, এটা তার মৌলিক অধিকার, এটা তার মৌলিক অধিকার। দেখেন তারপরে, সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্য অথবা আন্ডারলাইন করবেন বিদেশি সরকারের কোন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। সরকারের কোন সরকারি কর্তব্য বা বিদেশি সরকারের কোন কি বলেন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। সরকারি বিভাগে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে আদালত অবশ্যই বিবেচনা করবে যে এটা সরকারি কাজকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে কিনা। তারপরে দেখেন, মানে আদালত যদি দেখে যে এই নিষেধাজ্ঞা দিলে সরকারি কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে, তাহলে নিষেধাজ্ঞা দিবে না। ধরেন আপনার বাড়ির সামনে দিয়া ওই বিশ্ব রোডের কাজ হচ্ছে, এখন আপনি আপনার জায়গা দিবেন না, আপনি আপনার জায়গা দিবেন না, সরকারে অ্যাকোয়ার করতে দিবেন না, যে আমি রাস্তার জায়গা দিব না, আমার জায়গা আমি কেন দিব। এখন আপনি যে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছেন যাতে এই জায়গাতে রাস্তা রাস্তা কিছু না হয়, কিন্তু আদালত দেখলো যে এই রাস্তাটা আপনি একা দিচ্ছেন না, বাট সবাই দিচ্ছে এবং এটা জনস্বার্থে কি দরকার, এবং আপনি যদি এখানে এইটুকু না দেন তাহলে সকলের মানে পুরো কাজটা জনস্বার্থ কি হবে, ব্যাহত হবে, এবং এই কাজটার ভুক্তভোগী হবে অন্য সবাই, তাহলে এরকম কোন নিষেধাজ্ঞা আদালত কি বলেন দিবেন না। তারপরে দেখেন, কোন ফৌজদারি কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ওই যে আপনি দেওয়ানি আদালতে মামলা করতেন, ফৌজদারি মামলা স্থগিত রাখার জন্য হবে না। যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, এরূপ কোন চুক্তিভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। 6 নাম্বার, যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, এরূপ কোন চুক্তিভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এটার আসলে মানে ব্যাখ্যাটা হলো, বলছে যে যে জায়গা 12 ধারার ডিগ্রি দেওয়া যাবে না সে জায়গা কি, নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, যে জায়গা 12 ধারার ডিগ্রি দেওয়া যাবে না সেই জায়গায় নিষেধাজ্ঞার ডিগ্রিও দিবে না। তবে এর একটা ব্যতিক্রম আছে, আমরা একটু পরে পড়বানি, যে 12 ধারার ডিগ্রি এক ক্ষেত্রে দিতে না পারলেও নিষেধাজ্ঞা দিতে পারে। ব্যতিক্রমটা হলো 57 ধারা। এই 56(6) একটু ব্র্যাকেটে লেখেন, এর ব্যতিক্রম হলো 57 ধারা। 56(6) ব্যতিক্রম কত ধারা? 57 ধারা। মমতাজের গান, হ্যাঁ মমতাজের গান লিখেছে।
52 তারা আপনাদের লিখে দেওয়া যায়, তারা আছে। ব্যতিক্রম 57 তারা দেওয়া যায়। আচ্ছা দেখেন, তারপরে দেখেন উৎপাতের অজুহাতে, উৎপাতের অজুহাতে এমন কোন কাজ প্রতিরোধ করার জন্য যা যুক্তিসঙ্গত বা সুস্পষ্ট নয় যে তার উৎপাতের পর্যায়ে পড়বে। ধরেন এই যে যে আমরা ক্লাস করতেছি, কালকে গান বাজছিল পিছনে, আজকে গান বাজতেছে কোথায়, ডান সাইডে। এখন আমরা যদি ওই স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করি, তো এই জায়গায় স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। কেন করবে না? কারণ এটা উৎপাত হয় নাই। উৎপাত হয় নাই কেন? কারণ এই গান হায়েস্ট গেলে 2-1 দিনই বাজাইতে পারে, এ তো আর রেগুলার বাজায় না। যদি দেখা গেল যে মাসে প্রতিদিন নিত্যদিন সে বাজায় এই সময়, তখন সেটা হয়ে যেত কি, উৎপাত। নিষেধাজ্ঞা। তখন গণ উৎপাত যদি হতো তাহলে সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে পারতো। জি। তো এই বিথিকা যে মাঝে মাঝে কথা টথা বলে, হাসে টাসে, এগুলা কিন্তু উৎপাতের পর্যায়ে পড়ে যাচ্ছে বিথিকা। দেখেন, আচ্ছা তারপরে দেখেন, একটি ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য যে ক্ষেত্রে বাদীর মৌন সম্মতি আছে, মানে বাদী যে জায়গা মৌন সম্মতি দিছে কোনো একটা কাজে, সেই জায়গা উনি নিষেধাজ্ঞা চাইতে পারবে না, এই আর কি। তারপরে দেখেন মৌন সম্মতি দিছে কেমনে, ওই এলাকা থেকে ধরেন বালি উত্তোলন করে, এখন বালি উত্তোলন করে, এখন 6 মাস বালি উত্তোলন করছেন নদী থেকে, 6 মাস পরে যাই আপনি নিষেধাজ্ঞার মামলা করছেন, তখন ওখানে দেখাইতে পারে যে ওনার বালু উত্তোলন তো আমি আজকে থেকে করা শুরু করিনি, এটা তো আরো অনেক আগে থেকেই করতেছি, মানে এই কাজে তার কি ছিল, মৌন সম্মতি ছিল। তারপরে দেখেন ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত অন্য কোন সাধারণ কার্যক্রমের মাধ্যমে, আন্ডারলাইন করবেন এই লাইনটা, সমপরিমাণ ফলপ্রসূ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়। সমপরিমাণ ফলপ্রসূ প্রতিকার মানে হলো আপনার যদি অন্য কোনো প্রতিকার থাকে তাহলে আর নিষেধাজ্ঞা দিবে না, সম পরিমাণ ফলপ্রসূ প্রতিকার থাকলে নিষেধাজ্ঞা দিবে না। তারপরে দেখেন যখন আবেদনকারী বা তার প্রতিনিধির আচরণ এমন হয় যে তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, মানে নিষেধাজ্ঞার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, তাহলে সেই ক্ষেত্রেও আদালত নিষেধাজ্ঞা দিবে না। তারপরে যদি খারাপ হয়। জি, যে ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তুতে আন্ডারলাইন করবেন বাদীর কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। ধরেন গান বাজাচ্ছে এই জায়গা, রেগুলার গান বাজায় মিয়াপাড়া, এখন আলামিন সাহেবের বাসা হচ্ছে ধরেন বোরাশি, এখন উনি এসে গণ উৎপাত প্রতিরোধের মামলা করছে যে গান যাতে না বাজায়, কিন্তু উনি তো এই এলাকার বাসিন্দা না, তাহলে এই জায়গা কি ওনার আছে, মানে ব্যক্তিগত স্বার্থ আছে নাই। তো এই ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা দিবে না। নিষেধাজ্ঞার ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে, ব্যক্তিগত স্বার্থ থাকতে হবে। তো এই 11টা আপনার যে সিরিয়ালি মনে রাখতে হবে বিষয়টা তা না, আপনি জাস্ট কয়েকবার রিডিং করবেন, আপনার যতগুলো মনে থাকে, যাতে প্রশ্ন আসলে এখান থেকে কি বুঝতে পারা যায়। ধন্যবাদ। তো আমরা একটু উদাহরণে চলে আসি। আপনাদের নতুন বইতে এই উদাহরণটা নাই, পুরাতন বইতে আছে, উদাহরণটা একটু পড়ি দেখেন। প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর আমাদের 5-7 মিনিট লাগবে। দেখেন যশোর শিক্ষা বোর্ড রাজগঞ্জ স্কুলে একটি অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করে, কিন্তু এই কমিটি 6 মাসের মধ্যে স্কুল কমিটির নির্বাচন দিতে ব্যর্থ হয়। রাজগঞ্জ একটা স্কুল, এই স্কুল একটা অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করে, কিন্তু তারা নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে কয় মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। মানে তাদের ধরেন অন্তর্বর্তীকালীন কমিটি কেন ঘোষণা করে, নির্বাচনের জন্যই করে, বাট তারা 6 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে নাই। অতঃপর যশোর শিক্ষা বোর্ড আরো একটি অন্তর্বর্তীকালীন কমিটি করে, যে কমিটির সভাপতি করা হয় পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতিকে। মানে আগের কমিটি ব্যর্থ হয়েছে, পরে আরো একটা কমিটি গঠন করলো, বাট ওই আগের কমিটির যে সভাপতি, পরের কমিটির সভাপতিও সেই আরিফ সাহেব, আগের কমিটিরও আরিফ সাহেব, পরের কমিটিও কি আরিফ সাহেব। এলাকার 3 জন ব্যক্তি বাদী হয়ে সহকারী জজের নিকট নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করে এই যুক্তিতে যে যেহেতু প্রথম অন্তর্বর্তীকালীন কমিটি 6 মাসের মধ্যে স্কুল কমিটির নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে, সেহেতু প্রথম অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতিকে যেন পরবর্তী অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি না করা হয়, সেই বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা এবং মকদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। এলাকার 3 জন লোক, তাদের ওই স্কুল কমিটিতে কোনো স্বার্থ নাই, তারা মামলা করছে এবং আদালত ঠিকই নিষেধাজ্ঞা দিয়েছে। সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে এবং আপিলে জেলা জজ উক্ত আদেশ বহাল রাখে। সহকারী জজও অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে, আবার আপিল আদালতও অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রাখছে। হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা হলে 2টি যুক্তির ভিত্তিতে উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে। দেখেন
সহকারী জজ দিল, জেলা জজ দিল, বাট হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে ওই ওই দুই আদালতের সিদ্ধান্তরে কি রাখছে, স্থগিত রাখছে। কেন দেখেন, মকদ্দমার বিষয়বস্তুতে বাদীদের আন্ডারলাইন করবেন কোন ব্যক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়নি। হাইকোর্ট বিভাগ বলতেছে যে আপনারা গণ্যমান্য ব্যক্তি, আপনারা স্কুলের কোনো ছাত্রের অভিভাবকও না, বা স্কুলের ব্যাপারে আপনাদের কোনো কি নাই, স্বার্থ নাই, এখানে আপনাদের কোনো বাধ্যবাধকতা লঙ্ঘিত হয় নাই। এবং এটা আন্ডারলাইন করেন, 56 ঘ ধারা অনুসারে সরকারের কোনো বিভাগীয় সরকারি কর্তব্য অথবা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। তাহলে যশোর শিক্ষা বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত অন্তর্বর্তীকালীন কমিটির প্রতি আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না। তো সার্বিক দিক বিবেচনা করে বিচারিক আদালত, আপিল আদালতে সিদ্ধান্ত পেলেও সেটা ঘুরে গেছে কোথায়, রিভিশন আদালত বললো যে জায়গায় তার ব্যক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়নি, আর এটা হলো সরকারি কাজ। তো এই হলো আমাদের 56 ধারা। একটু প্রশ্ন যদি পড়ি যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 56 ধারায় নিষেধাজ্ঞার প্রতিকার মঞ্জুর করা হয় কয়টি ক্ষেত্রে, আর অন্য যা আছে পারবেন। আমরা সরাসরি চলে আসি 57 ধারায়। দেখেন 57 ধারা, নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট। এটা আসলে কি, এটা হলো যে আমরা একটু আগে পড়ছি যে যে জায়গা 12 ধারার ডিক্রি দেওয়া যাবে না, সে জায়গা কি নিষেধাজ্ঞাও দেওয়া যাবে। তবে এর এই 56 চয়ের একটা ব্যতিক্রম হলো 57 ধারা। 57 ধারায় বলছে যে যদি কোনো চুক্তিতে দুইটা অংশ থাকে, একটা হলো হ্যাঁ সূচক অংশ আর একটা হচ্ছে না সূচক অংশ, আদালত হ্যাঁ সূচক অংশ পালনে নিষেধাজ্ঞা দিতে না পারলেও না সূচক অংশ পালনে নিষেধাজ্ঞা দিতে পারে। এই যে একটু আগে আরিফ সাহেব মুমতাজ বলছিল, মুমতাজের কথা বলে ধরছিল না রে, তো মুমতাজের কথা দিয়েই ধরি। মুমতাজ ধরেন দেশ টিভির সাথে চুক্তিবদ্ধ হলো যে আগামী 1 মাস আমি দেশ টিভিতে আমি গান পরিবেশন করব, এবং এই 1 মাস আমি অন্য কোনো চ্যানেলে গান পরিবেশন করব না। তাহলে এই চুক্তির দুইটা অংশ, প্রথম অংশ আগামী 1 মাস মুমতাজ গান পরিবেশন করবে, আর দ্বিতীয় অংশ এই সময় অন্য কোনো জায়গায় সে গান পরিবেশন করবে না। তাহলে চুক্তির অংশ কয়টা, দুইটা। এখন 5 দিন গান গাওয়ার পরে মুমতাজ যদি বলে যে আমি আর আপনার টিভিতে গান গাইবো না, এখন দেশ টিভি কর্তৃপক্ষ 12 ধারার মামলা করে দিছে আবার মুমতাজের বিরুদ্ধে। মুমতাজের দিয়ে কি গান গাইতে বাধ্য করতে পারবে বলেন? পারবে না। কেন? কারণ এটা মুমতাজের কি ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, বুঝছেন? এখন আমরা তো জানি যে যে জায়গা 12 ধারা ডিক্রি দেওয়া যাবে না, সে জায়গা কি নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না। কিন্তু এই জায়গায় মুমতাজকে গান গাইতে বাধ্য করতে না পারলেও ওই 1 মাস মুমতাজ যেন অন্য কোন টিভিতে গান না গায় এই মর্মে তারে বাধ্য করা যাবে। এটা হলো চুক্তির না সূচক অংশ পালনে নিষেধাজ্ঞা। তো এই 56 ধারায় বলছিল যে 12 ধারার ডিক্রি না দিলেও, মানে 12 ধারার ডিক্রি না দেওয়া গেলে নিষেধাজ্ঞা ডিক্রি দেওয়া যাবে না। তো এটার একটা ব্যতিক্রম কত ধারা, তবে 57 ধারায় চুক্তির কয়টা অংশ থাকতে হবে, দুইটা, একটা হলো হ্যাঁ সূচক অংশ আর একটা কি না সূচক অংশ। তো হ্যাঁ সূচক অংশ পালনের জন্য বাধ্য করতে না পারলেও না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। তো এই কারণে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা কত ধারায় আলোচনা করা হয়েছে, কত ধারায় বলেন? 57 ধারায়। তো একটু পড়ে ফেলি, আমাদের প্রায় শেষ। দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারায় আদালতের নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 57 ধারা প্রকৃতপক্ষে আন্ডারলাইন করবেন 56 চ অনুচ্ছেদের একটি ব্যতিক্রম। 56 চ অনুচ্ছেদে বিধান করা হয়েছে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। তবে 56 চ ধারা অনুসারে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা না গেলেও 57 ধারা অনুসারে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, যদি চুক্তির পক্ষগণ মূল্যের বিনিময়ে সম্মত হয় যে কোনো নির্দিষ্ট কার্য করবে না। সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার মাধ্যমে আদেশ দিতে পারে যে চুক্তির পক্ষগণ এমন কার্যটি করবে না বা করা হতে কি থাকবে, বিরত থাকবে। তো আমরা শর্ত সময়ে চলে আসি। দেখেন যে 57 ধারার অপরিহার্য উপাদান হলো এই যে চুক্তিটিতে অবশ্যই গোল দিবেন, দুইটি সম্মতি থাকতে হবে। কয়টা সম্মতি থাকবে? দুইটি। কোন কার্য করার ব্যাপারে আন্ডারলাইন করবেন ইতিবাচক সম্মতি বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ইতিবাচকরে আর এক বাংলা বলা যায় হ্যাঁ সূচক, ঠিক আছে? আর কোন কার্য না করার জন্য ব্যক্ত বা অব্যক্ত না সূচক সম্মতি বা নেগেটিভ এগ্রিমেন্ট থাকতে হবে, এবং না সূচক সম্মতিটি চুক্তির অবশিষ্ট অংশ হতে অবশ্যই পৃথকযোগ্য হতে হবে, এবং
আবেদনকারী অবশ্যই চুক্তিতে তার দায়িত্ব সম্পূর্ণভাবে কি করেছে, প্রতিপালন করেছে। মানে দেশ টিভির এই জায়গা কোনো কি ছিল না, কোনো অবহেলা ছিল না, সে মমতাজের টাকা পয়সা চুক্তি অনুযায়ী যা যা ছিল সবকিছুই দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে আদালত হ্যাঁ সূচক সম্মতি সুনির্দিষ্ট বলবৎ বাধ্য করতে না পারলেও না সূচক সম্মতি পালনে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। যেমন দেখেন, আরিফ বিথিকার সাথে এই মর্মে চুক্তি করে যে সে 12 মাসের জন্য বিথিকার কোটালীপাড়া থিয়েটারে গান গাইবে এবং অন্যত্র জনসম্মুখে আরিফ সাহেব কোনো গান পরিবেশন করবে না। তাহলে আরিফ কত মাসের জন্য গান পরিবেশন করবে? 12 মাস। এখানে ইতিবাচক সম্মতি হলো আরিফ 12 মাসের জন্য বিথিকার থিয়েটারে গান গাইবে, এবং না সূচক সম্মতি বা নেগেটিভ এগ্রিমেন্ট হলো আরিফ অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। তো এই ক্ষেত্রে আদালত আরিফকে গীতিকার থিয়েটারে গান গাইতে বাধ্য করার জন্য চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করা ডিক্রি দিতে পারে না, কারণ এটা তার কি ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। কিন্তু আরিফ জন্য অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করতে না পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে। সুতরাং এই চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করার জন্য গীতিকার ডিগ্রি পাওয়ার অধিকারী হবে না, কিন্তু আরিফ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করতে পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে গীতিকা নিষেধাজ্ঞা পেতে পারে। এবং এটাই বলছে কত ধারায়? 57 ধারায়। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখি, যে সুনির্দিষ্ট প্রতীক আইনের ড্যাশ ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, কত ধারায়? 57 ধারায়। আর এখানে প্রশ্ন মোটামুটি যা আছে এগুলা পারবেন। তো এই ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট 57টা ধারার ভিতরে আমরা হয়তো বা হাতে গোনা 2-1টা ধারা বাদ দিতে পারি, আর মোটামুটি সব ধারাই পড়া হয়েছে। এবং আপনি যদি আমরা যতটুকু পড়লাম এটা যদি মোটামুটি আপনি একটু অনুশীলন করেন বা একটু মাথায় রাখতে পারেন, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 10 মার্ক, এখান থেকে ইনশাল্লাহ অ্যাটলিস্ট 7 পাওয়া যাবে। 7, বুঝতে পারছেন? 7 পাইলে আর আপনার আর লাগে হলো 50-এ কত, 43। এই আর কি। তো অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আগামী দিন থেকে সোমবার থেকে আমাদের সাক্ষ্য আইন শুরু হবে। সাক্ষ্য আইন নাকি আরিফ সাহেব? সাক্ষ্য আইন শুরু হবে। আর আগামী দিন আমাদের সুনির্দিষ্ট প্রতীক আইনে ক্লাস টেস্ট থাকবে। ক্লাস টেস্ট তো মাত্র একটা হইতে বোধ হয়, স্যার বেশ কয়েকটা হবে। বলেন। ক্লাস শুরু হয়ে স্যার এটা ফ্যাক্ট নিয়ে স্যার একটু আলোচনা করি। এই আমাদের 12 ধারা সুনির্দিষ্ট প্রতিকারের 12 ধারা এবং 54 ধারা, একটা ফ্যাক্ট হলো যে আমি একজনের সাথে জমির বায়নাপত্র করলাম, রেজিস্ট্রির বায়নাপত্র। তো বায়নাপত্র করার পর উনি আমাকে জমিটা দিবেন না। এখন এই না দেওয়ার কারণে আমি একটা মামলা করতে পারি, সেটা হলো সুনির্দিষ্ট ওই যে 12 ধারায় কার্য সম্পাদনের। হুম আর একটা হলো যে ওই যখনই উনি না বলছে, তো আমি মামলা করব এটা জানার পর উনি রাতারাতি ওখানে বাড়িঘর করে ফেলতেছে। হুম সেক্ষেত্রে অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এটা যদি করতে চাই, তাহলে আমার সেখানে দখল থাকতে হবে না, নিয়ম অনুযায়ী তো দখল থাকতে হবে। তাহলে আমি অস্থায়ী, এখন বাড়িঘর করে ফেলতেছে সে অন্য উদ্দেশ্যে, যে এখানে দেখাবে, যে কোনো একটা ফ্যাক্ট তৈরি করবে যাতে আমি মানে মামলায় রায় না পাই, ডিগ্রি না জি। পাই এই উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে স্যার এই 54 ধারার ব্যবহারটা আর 12 ধারার ব্যবহারটা এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? শুধুমাত্র 12 ধারাটাই কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিংবা 54 পারবো না, নাকি 54 তো পেতে পারি? আচ্ছা, প্রথমত এটা কি বুঝতেন যে দুইটার আউটকাম কিন্তু দুই রকম, দুইটার ফলাফল দুই রকম? জি স্যার, আমি যদি বলি 12 ধারা হলো যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর 54 ধারায় অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেটা সেটা হলো যে ঘটনা ঘটে গেছে এবং তখন একটা মামলা চলমান ছিল, এটা একটা 54 বিষয়। আর একটা হলো ধারায় কিন্তু অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা না, 54 ধারায় কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা। স্যার বাধ্যতামূলক নিষেধাজ্ঞাটা কত কত ধারায়? 54-তে। সরি স্যার, ওই বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলতেছি। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর একটা অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেটা আসলে নাই কোথাও, হ্যাঁ এছাড়া একটা যেখানে নাই। এখন অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ব্যবহারটা যেটা বললেন, সেটা হলো যদি ঘটনা ঘটে যায় এবং মামলা চলমান থাকে, হ্যাঁ তাই না স্যার? তা হ্যাঁ। এখানে তো ঘটনা ঘটে গেছে, মামলা চলমান নাই, আর আমি ওটার মালিকও না। আপনি আবার একটু ফ্যাক্টটা বলবেন দয়া করে, আমি শুনতে পারি নাই ঠিক মতো, আবার একটু বলেন খুব সংক্ষেপে। ফ্যাক্টটা স্যার, আমি বায়নাপত্র সহ একটা জমি কেনার জন্য বায়নাপত্র করেছি, রেজিস্ট্রি সহ। জি। এখন উনি জমিটা দিবে না, প্লাস দিবে না বলার পরে সে সেখানে রাতারাতি ওই ফাঁকা জায়গায় বাড়িঘর করে ফেলতেছে।
জি নাহলে আদালতকে বুঝতে পারা যায় না এই বাড়িঘর আগের থেকেই ছিল, আর ওনার দেখেন বায়নাপত্রে কোনো বাড়িঘরের গল্প নাই, জি আমাকে একটা মানে ঝামেলার মধ্যে ফেলানোর জন্য। তাহলে স্যার কি হবে? জি। তো এখন আপনি কি কোনো মামলা করছেন? না, মামলা করি নাই। এখন আমি আচ্ছা বাড়িঘরটাকে ঠেকাইতে চাচ্ছি যে বাড়িঘর যাতে করতে না পারে, তাহলে কি করতে পারি আমি? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি আগে প্রথমে হলো, আপনি কি ওই জমি কিনতে চান? আমি তো বায়নাপত্র করেছি কেনার জন্যই। ধন্যবাদ। তাহলে আপনি প্রথমে হলো 12 ধারার মামলা করবেন, চুক্তি বলবতের, এবং সেই সাথে সাথে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন, যে যাতে মামলা চলমান সময়ে ওই জায়গায় কোনো কিছু না হয়, যতক্ষণ মামলা নিষ্পত্তি না হচ্ছে। আমি তো মালিক না স্যার। আমি, আচ্ছা, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমি তো 4-5 দিন সময় লাগবে শুনানির, এর মধ্যে তো সে বাড়িঘর করে ফেলবে। আচ্ছা, তাহলে আমার এই চাইতে হবে, আপনার তো এই জায়গায় মালিক তো থাকা লাগবে না, আমি তো এই যে চুক্তির উপর করতেছি, আমার তো বেদখলের হুমকি দেয় না, আমি তো করতেছি চুক্তির উপরে। তাহলে এই জায়গায় আমি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করার সাথে সাথে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাইতে হবে, যে ওনার এটা আমার এই যে 12 ধারার বিষয়বস্তু চুক্তি প্রবলের এই মামলা জমি কেনা বেচার কথা বলতেছে। তাই যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত যেন যে যে অবস্থায় আছে সেই সেই অবস্থায় থাকে। স্ট্যাটাস কো। থ্যাংক ইউ স্যার। জি। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমি পরীক্ষার প্রশ্ন দিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।